আজকে আমাদের টপিক হচ্ছে শ্বসন ও শ্বাসক্রিয়া। শ্বসন ও শ্বাসক্রিয়ার সিকিউ টপিকটা যা 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 আছে সবকিছু অ্যানালাইসিস করব। অ্যানালাইসিসের পাশাপাশি এই টপিকগুলো নিয়ে তোমাদেরকে ব্যাখ্যা করব যেন তোমাদের সুবিধা হয়। ওকে, তো চলো আমরা আসি। সো প্রথমেই আমাদের তোমরা জানো আমাদের 25 ব্যাচ এবং আমাদের সাবসিকুয়েন্টলি আমরা মেডিট্রুপস আছে, আমাদের মেডিকেল কোর্স হৃদয় ভাইও সেখানে আছি এবং আমাদের এই টিচার প্যানেলে আমাদের যাবতীয় সব রকমের ফিচার সেখানে ইনক্লুডেড। একটা মেডিকেল অ্যাডমিশনের জন্য যা লাগবে আমি সব কিছু আমরা এখান থেকে প্রোভাইড করব। ক্লাস, এক্সাম, তোমার অন্যান্য যে এক্সামের বিভিন্ন সিস্টেম, বিভিন্ন গেমিফাইড এক্সাম সিস্টেম, সেগুলো আমাদের এখানে থাকবে। র্যাপিড ফায়ার থাকে, এক্সট্রা বইয়ের ইনফো, অনুশীলনীর এক্সাম, অনুশীলনী সলভ ক্লাসেস, সব কিছু আমাদের এই প্রোগ্রামে তুমি পেয়ে যাচ্ছ। ওকে, সো যারা এইচএসসির পরে ভর্তি হওয়ার চিন্তা করছো মেডিকেলে, অবশ্যই হৃদয় ভাইয়ের সাথে জার্নি করতে মেডিট্রুপস ইজ দেয়ার। আচ্ছা, এবার আসি আমরা আমাদের যে ফার্স্ট অ্যানালাইসিস স্লাইড, যে ভাই একটা চ্যাপ্টার থেকে কোন বোর্ডে কতবার আসছে, কিভাবে আসছে, সেগুলো নিয়ে একটু কথা বলা, ঠিক আছে? আচ্ছা চলো আমরা এখানে একটু আলোচনা করি। তো প্রথমেই আছে যে অ্যালভিওলাসের গঠন। একটা জিনিস খুবই কমনলি আসে, সেটা হচ্ছে অ্যালভিওলাস। অ্যালভিওলাস, ফুসফুসের গঠন, এগুলো তুমি যেখানেই যাও এটা তুমি পাবা, ঠিক আছে? অ্যালভিওলাস এবং ফুসফুসের গঠন, এটা তুমি যেখানেই যাও ওটা পাবা, ঠিক আছে? আচ্ছা, সো এটা লাগবে। ফুসফুসের গঠন দেখো এখান থেকে প্রায় 8 বার 4 বার আসছে। সো এই জিনিসটা আমরা 5 স্টার দিয়ে রাখবো, ঠিক আছে? অ্যালভিওলাসের গঠন নিয়ে এটা আমরা 5 স্টার দিয়ে রাখবো। ওকে, আচ্ছা, তারপরে আসো এই জায়গায় প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম এটা এবং নিয়ন্ত্রণ, এগুলো থেকে দেখো আমার কয়বার আসছে এখানে 2 বার 4 বার, তারপরে 6 বার। সো আমি এটাকে 3 স্টার দিই। এটা মাঝে মাঝে কিছু কিছু বোর্ডে চলে আসে, ঠিক আছে? প্রশ্বাস কিভাবে হয়, নিঃশ্বাস কিভাবে হয়, এগুলো নিয়ে আমাদের প্রায় সময় একটু প্রশ্ন আসে, সো এটা আমি দিয়ে রাখলাম। এরপরে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, মানে এটা আসবেই, মনে করো 10টা বোর্ড থাকলে 5টা 6টা বোর্ডে এটা দিবেই, সেটা হচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের পরিবহন। দেখো কতবার আসছে, 11 বার বিভিন্ন বোর্ডে আসছে। সো এটা আমাদের জন্য একটা 5 স্টার টপিক। হিমোগ্লোবিনের ভূমিকা মাঝে মাঝে একটু বলে, এটা যদিও এটার সাথে ইনক্লুডেড হিমোগ্লোবিনের ভূমিকা, কারণ এটা অক্সিজেন পরিবহন করে। রোগের মধ্যে সাইনোসাইটিস, এটা এক দুইবার দেখা গেছে। তো আমরা রোগের মধ্যে শুধু সাইনোসাইটিসটা পড়বো, এটা 2 স্টার দিয়ে রাখি। শ্বাসজনিত জটিলতা, এগুলাই এটার সাথে একটু এগুলো পড়ে নিব। কৃত্রিম শ্বাস প্রশ্বাস একবারই আসছে, ঢাকা বোর্ড একটু পেঁচানো, সো এটা জাস্ট আমরা 1 মিনিট একবার ঝটক করে দেখে নিব। ধূমপায়ীদের ও অধূমপায়ীর এক্সরের তুলনা, এটাও আসছে, সো এটা আমি একটা 2 স্টার দিয়ে রাখি। এটা মাঝে মাঝে আসে, মানে একটু তোমাকে পেঁচানো, একটু ঝামেলায় ফেলতে এগুলো একটু দেয় আর কি, বুঝছো? এই দুইটা আমাদের একটু 2 স্টার। এগুলো আমরা এক ঝটকে দেখে যাব যে আচ্ছা ভাইয়া এটা কি, যদি এসে যায় তাহলে আমরা কি লিখবো। ওকে ফাইন। এখন দেখো সৃজনশীল গ নাম্বার গুলোতে আমাদের কি কি প্রশ্ন আসে। অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের পরিবহন, অ্যালভিওলাসের গঠন, এটা আসে। ছবিটা আমাদের প্রচুর আসে, হ্যাঁ, প্রচুর 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 এটা আমাদের চলে আসে। আচ্ছা, তারপরে আসো ফুসফুসের গঠন। ওকে, গঠনটা আমরা একটু আজকে দেখব। সাইনোসাইটিসের প্রকারভেদ আসে। অক্সিজেনের ভৌত ও রাসায়নিক পরিবহন, এগুলা তোমাদের টুকিটাকি আসতে পারে, সেম জিনিস। আচ্ছা, ঘতে দেখো কোন প্যাটার্নের প্রশ্নগুলো আসে। প্রশ্বাস নিঃশ্বাসের কার্যক্রমটা বেশি আসে। স্নায়বিক নিয়ন্ত্রণের মাধ্যমে এটা কিভাবে কাজ করে, এটা আসতে পারে। ধূমপানজনিত জটিলতা আসে। ওকে, কৃত্রিম শ্বাস প্রশ্বাস একবারই আসছে। আর ধূমপায়ী অধূমপায়ীর ফুসফুসের এক্সরের পার্থক্য, এটাও একবার আসছে। তার মানে ঘতে আমরা যেটা বুঝলাম, সাধারণত একটু প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম, নিয়ন্ত্রণটা কিভাবে করে, এগুলো মাঝে মাঝে আসছে। আবার ম্যাক্সিমাম টাইমে তোমার হচ্ছে যে ওই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের পরিবহন, এগুলো কিভাবে হয়, এগুলাই দেয়। মানে তার মানে তুমি দেখো ঘুরে ফিরে টপিকগুলো কিন্তু এখানেই, গ এবং ঘয়ের টপিকগুলো কিন্তু এই জায়গাটাতেই। আচ্ছা, নেট প্রবলেম কমেন্ট করছো? ওকে, তো দেখো তাহলে আমরা একবার এক ঝলক একবার দেখে নিতে পারি, সো দ্যাট এটা আমি রেখেছি তোমরা যেন পরবর্তীতেও তোমরা নোট করতে গেলেও তোমাদের জন্য যেন একটু ইজি হয়, যে মানে তোমরা যখন পড়তে যাবা যে ভাই আমরা কোন টপিকগুলো পড়বো, এটা আমরা বুঝি না, সো আমরা এই টপিকগুলাই দেখে যাব। আচ্ছা, এবার তাহলে আমরা স্টার্ট করি। হ্যাঁ, এখান থেকে দেখো আমাদের প্রথম টপিক ফুসফুস। আমাদের প্রথম টপিক কি? ফুসফুস। তো ফুসফুসে আমি যদি একটু দেখি, দেখো
ফুসফুসের জায়গাটাতে আমাদের বলছে কি যে আমাদের কয়টা ফুসফুস? দুইটা, রাইট? আমাদের দুইটা ফুসফুস। আচ্ছা, ফুসফুসগুলো দেখতে কেমন? একটু হালকা গোলাপি। ফুসফুসগুলো দেখতে কেমন? হালকা গোলাপি, মানে যাদের স্বাভাবিক সুস্থ ফুসফুস। আবার যাদের ধূমপান আক্রান্ত ফুসফুস তাদেরটা একটু কালো বর্ণের হয়ে থাকে। তাহলে আমাদের স্বাভাবিক ফুসফুস হচ্ছে হালকা গোলাপি বর্ণের। ওকে, দুইটা ফুসফুস ডান এবং বাম বক্ষে থাকে, তাই না? ডান পাশে বাম পাশে আমাদের দুইটা ফুসফুসের অংশ। এখন আসি আমরা এই যে দুইটা ফুসফুস বাম এবং ডান, তোমাদেরকে এই যে গঠন আসে না, তোমাদেরকে গঠন কিন্তু আসে। তাহলে আমরা গঠন যখন আসবে তখন আমরা কি লিখবো? দেখো, প্রথমে বলবো যে ডান ফুসফুসে তিনটা খণ্ড। তাহলে আমাদের কি বলছে দেখো, ডান ফুসফুসে তিনটা খণ্ড। কয়টা খণ্ড? তিনটা খণ্ড। এভাবে করে তুমি ছবিটা একটু এঁকে দিতে পারো। এই যে দেখো, এখানে ডান ফুসফুসে 1 2 3 তিনটা খণ্ডে বিভক্ত হয়েছে ডান ফুসফুস। অন্যদিকে আমি যদি যাই বাম ফুসফুসে কয়টা খণ্ড বলতো? দুইটা খণ্ড। জাস্ট মনে রাখবা ডানটা একটু বেশি বেশি, সবকিছু বেশি বেশি থাকে। সো ডান ফুসফুসে দুইটা খণ্ড বা দুইটা লোব আমরা বলে থাকি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা, দুইটা, দেখছো এরকম দুইটা খণ্ড এই ছবির মধ্যে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এখন কথা হচ্ছে এই যে ডান ফুসফুস, এই ডান ফুসফুসে লোবিউল সংখ্যা কয়টা? এই যে লোবগুলা, এই লোবের মধ্যে আবার অনেক ভাগ আছে। এটাকে এরকম এরকম এদেরকে অনেকগুলা ভাগে ভাগ করা হয়। তো আমি বলি যে ডান ফুসফুসে যদি বলা হয় তাহলে আমরা লিখবো কয়টা? 10টি লোবিউল। তাহলে ফুসফুসের গঠন যখন আমাকে বলবে, আমরা এই ছবিটা আঁকবো, একটু এমনি এমনি একে তিনটা ভাগ দেখাবো ও ডান ফুসফুসে, এবং বলবো যে এখানে তিনটা খণ্ড লোব। আর লোবের মধ্যে ডান ফুসফুসে মোট লোবিউল কয়টা? মানে লোবের ভিতরে আরো ছোট ছোট অংশ থাকে, এদেরকে বলে লোবিউল। তাহলে 10টা লোবিউল। অন্যদিকে বাম ফুসফুসে দুইটা খণ্ড, ফাইন, দুইটা লোব, এর মধ্যেও আরো ভাগ আছে না? এর মধ্যে আরো ছোট ছোট এরকম ভাগ আছে। তো এই ভাগগুলোকে বলা হয় লোবিউল। তাহলে বাম ফুসফুসে সবকিছু একটু কম কম, তাই না? তাহলে এখানে লোবিউল কয়টা দেখো তো? 8টি লোবিউল, রাইট? 8টি লোবিউল। তাহলে আমরা ফুসফুসের বেসিক স্ট্রাকচারে আমরা কি জানলাম? যে ভাইয়া ডান ফুসফুস, বাম ফুসফুস, ডান ফুসফুসে তিনটা খণ্ড, বাম ফুসফুসে দুইটা খণ্ড, এখানে 10টা লোবিউল, এখানে 8টা লোবিউল। এবং আরেকটা জিনিস যে ওর আবরণটা কি? ফুসফুসের আবরণটা কি? আবরণের নাম কি? ওর একটা আবরণ থাকে, পাতলা আবরণ থাকবে, স্বাভাবিক, সবকিছুর একটা আবরণ থাকে। তো ফুসফুসের আবরণটার নাম হচ্ছে প্লুরা। এটার আবরণের নাম কি বলতো? প্লুরা। এবং এটা মাথায় রাখবা, প্লুরা কয় স্তরে? 2 স্তর। প্লুরা কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট। ঠিক আছে, ওকে। দেখছো? ওকে, এবার আসো তাহলে আমরা এতটুকু ইজি আমাদের। তো দেখো এখানে আমরা মাত্র যেটা লিখলাম একটু, যে ফিশার খণ্ডে বিভক্ত করে। এই যে একটা ফুসফুসকে আমরা বলতেছি যে ওকে তিনটা খণ্ডে, ডান ফুসফুস তিনটা। এই যে এখানে তুমি দেখো এই জায়গায় একটু খেয়াল করো, এই যে দেখছো কাটা, যেটা দিয়ে আমরা ফুসফুসটাকে তিনটা খণ্ড, এইখানে দুইটা খণ্ডে ভাগ করলাম, দেখছো এরকম একটা কাটা কেটে রাখছে, মনে হচ্ছে ফুসফুসটাকে কেউ এভাবে স্লাইস করে রাখছে। এই যে কাটাগুলো, এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় ফিশার। এদেরকে কি বলা হবে বলতো? এদেরকে বলা হয় ফিশার। এদেরকে কি বলা হয়? ফিশার। ওকে, ফিশার। আচ্ছা, এরপরে আসো ফুসফুসের যে আবরণ, প্লুরা নামক আবরণে আবৃত। ফুসফুস কি আবরণে আবৃত? প্লুরা। বলেছি এটা একটা 2 স্তর। কয় স্তর? 2 স্তর। ওর বাইরের স্তরটাকে কি বলি? ওর বাইরের স্তরটাকে বলা হয় প্যারাইটাল। আর ভেতরের স্তরকে কি বলা হয়? 2 স্তর, তো ভেতরের স্তরকে আমরা বলি ভিসেরাল, রাইট? যে কোনো কিছুর ভিতরের যেটা স্তর, যেটা অঙ্গের সাথে লেগে থাকে, একদম ভিতরের স্তরটা অঙ্গের সাথে লেগে থাকে, এটাকে আমরা বলি ভিসেরাল। কারণ ভিসেরা মানে অঙ্গ, সো ভিসেরাল লেয়ারটা অঙ্গের সাথে একদম লেপটে থাকে। ঠিক আছে, ওকে। এখন দেখো এই যে ফুসফুসে কি প্রবেশ করে, এই যে আমাদের শ্বাসনালীটা দুইটা ভাগ হয়, রাইট? এরকম তোমার দুইটা ভাগ হয়, ব্রঙ্কাসে ভাগ হয়। তো শ্বাসনালী দুইটা ভাগ হয়ে ব্রঙ্কাস, এই ব্রঙ্কাস গুলা কি হয় দেখো আমাদের ফুসফুসে প্রবেশ করলো। এরা কি করে? এরা আমাদের ফুসফুসে প্রবেশ করবে। এই ব্রঙ্কাসটা যেই অংশটা দিয়ে ফুসফুসে প্রবেশ করবে, দেখো যে অংশটা দিয়ে ফুসফুসে প্রবেশ করবে এইটাকে বলা হয় হাইলাম। এই অংশটাকে আমরা কি বলি বলতো? হাইলাম, রাইট?
এই অংশটাকে আমরা কি বলবো? হাইলাম বলি। তাহলে আমরা এখান থেকে যে ব্যাপারগুলো আমরা জানলাম, দেখো পয়েন্ট বাই পয়েন্টে ফিশার এই খাঁজগুলো দিয়ে আমরা হচ্ছে ফুসফুসটাকে খণ্ডে বিভক্ত করি। ফুসফুসের আবরণ, এই যে বাইরে এই যে আবরণটা দেখতেছো, এখানে ছবিতে দেখো হলুদ একটা আবরণ দেখা যাচ্ছে, প্লুরা। এই প্লুরা আবরণটা থাকে, এটা 2 স্তরই, এবং বলছে ব্রঙ্কাস যে অংশে ফুসফুসে প্রবেশ করে তাকে হাইলাম বলে। অর্থাৎ এই যে যেই অংশটা দিয়ে ব্রঙ্কাসটা ঢুকতেছে এই অংশটাকে আমরা বলি কি? হাইলাম। ওকে ফাইন, এবার আসো, এটা গেল। এখন ওর ভিতরে এই যে আমরা বলেছিলাম ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টটাকে আমরা এখানে লোবিউল বলি, আমাদের বইগুলোতে লোবিউল আখ্যায়িত করা হয়েছে। তাহলে ব্রঙ্কোপালমোনারি, এই যে দেখছো এই ছবিটাতে তোমরা দেখো, এই যে দেখো এখানে একটা ছোট অংশ দেখছো কতগুলো ছোট অংশ, এগুলোকে বলা হয় ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। কি বলা হয়? ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। ওকে, বা আমরা যেটাকে বলি লোবিউল বলতেছে। আমরা এখানে কি বলতেছি তোমাদের বইয়ের ভাষায়? এটা কি? লোবিউল বলতেছে। আচ্ছা, নিচের এটা তোমাদের লাগবে না, সো এটা দেখে দরকার নাই। তো আমরা লোবিউলটাকে আমি জাস্ট তোমাদেরকে একটু দেখায় নিলাম যে লোবিউলটা কি আসলে। এখন দেখো এই জায়গায় আমাদের যেটা বলছে ব্রঙ্কাস ও ব্রঙ্কিওলগুলা, ব্রঙ্কাস বললাম না একটু আগে দেখালাম, ব্রঙ্কাস এটা কি দিয়ে তৈরি? তরুণাস্থি দিয়ে তৈরি। কিন্তু আমাদের যে শ্বাসনালী, এই যে এইখান থেকে যে শ্বাসনালীটা গিয়েছে, এই শ্বাসনালীটা কি দিয়ে তৈরি জানো? এই শ্বাসনালীটা হচ্ছে সিলিয়াযুক্ত সিউডো স্ট্র্যাটিফাইড স্তম্ভাকার এপিথেলিয়াম, অনেক বড়। আচ্ছা আমি একটু বুঝাই বলি। প্রথমে দেখো কি বলছে, স্ট্র্যাটিফাইড স্তম্ভাকার এপিথেলিয়াম মানে এপিথেলিয়াম মানে আবরণী কোষ, অর্থাৎ স্ট্র্যাটিফাইড স্তম্ভাকার। স্তম্ভাকার মানে মনে করো এই যে এরকম লম্বা লম্বা, দেখো স্তম্ভাকার মানে কি? একটু লম্বা লম্বা। ওকে, স্ট্র্যাটিফাইড মানে স্তরযুক্ত। স্ট্র্যাটিফাইড মানে কি? স্ট্র্যাট মানে স্তর। তাহলে এখানে দেখে মনে হচ্ছে না অনেকগুলো স্তর? দেখো দেখে মনে হচ্ছে না এটা উপরের লেয়ার এটা নিচের লেয়ার? ছবিটাতে দেখো, হ্যাঁ মনে হচ্ছে একটু স্তর আছে, কিন্তু এখানে দেখো কি বলছে, সিউডো স্ট্র্যাটিফাইড। সিউডো মানে কি? ছদ্ম। সিউডো মানে কি? ছদ্ম, অর্থাৎ ভণ্ড। এভাবে মনে রাখবে, ভণ্ড মানে কি? আসলে সে দেখাচ্ছে স্তরের মতো যে এটা নিচে স্তর উপরে স্তর, কিন্তু বাস্তবে সে আসলে স্তর না। দেখো এটা কিন্তু একটা লেয়ারের উপরেই আছে, দেখো কিন্তু এখানে ওদের গঠনটা এমন ভাবে দেখে মনে হচ্ছে অনেক স্তর, কিন্তু আসলে কিন্তু ওরা স্তর না, ওরা একটা জাস্ট ছোট বড় করে আছে। দেখছো? দেখো এরা কিন্তু স্তর না, এখানে একটা ছোট, এটা বড়, এটা বড়, এটা ছোট, এটা বড়, এটা ছোট, এভাবে আছে। এজন্য এটাকে বলা হয় সিউডো স্ট্র্যাটিফাইড, কারণ সিউডো অর্থ হচ্ছে ছদ্ম। এবং ওদের এখানে এই যে দেখো এদের এখানে দেখছো চিকন লম্বা লম্বা, এগুলো কি? এগুলোকে বলা হয় সিলিয়া। এদেরকে কি বলে? সিলিয়া। তার মানে ওদের সিলিয়া থাকবে, সিলিয়াগুলো আবর্জনা জীবাণু এগুলোকে বের করতে সাহায্য করে। তাহলে আমাদের শ্বাসনালীতে, আমাদের ট্রাকিয়া বা আমাদের শ্বাসনালীতে এই যে ওর আবরণীতে কি থাকে? সিলিয়া যুক্ত সিউডো স্ট্র্যাটিফাইড স্তম্ভাকার এপিথেলিয়াম। ওকে, স্তম্ভাকার এপিথেলিয়াম, এই কথাটা আমরা বলতেছি। ফাইন, এবার আসো অ্যালভিওলাস সরল আইসাকার এপিথেলিয়ামে আবৃত। অ্যালভিওলাস এই যে ফুসফুসের ভিতরে গোল গোল বেলুনের মতো অংশ থাকে না? গোল গোল দেখবা বেলুনের মতো অংশ থাকে। তো এটা কি? গোল গোল যে বেলুনের মতো অংশ থাকে এটা কি? এটা হচ্ছে এই যে অ্যালভিওলাস। তো এই অ্যালভিওলাসের আবরণটা কেমন বলছে দেখো, সরল আইসাকার এপিথেলিয়াম। তার মানে এই যে এরকম ধরো আইসাকার এপিথেলিয়ামের মতো, এরকম সরল সিম্পল, হ্যাঁ এপিথেলিয়াম এরকম পাতলা চিকন হবে, চিকন লম্বা পাতলা, ঠিক আছে? দ্যাটস ইট। সবাই এতটুকু ক্লিয়ার আমার মনে হয়। আচ্ছা, তো আমরা একটু গঠনটা দেখলাম যে কোনটাতে কি থাকে, শ্বাসনালীতে কি থাকে, অ্যালভিওলাসে কি থাকে, ব্রঙ্কাসে কি থাকে। তাহলে অ্যালভিওলাস গুলো কি? ফুসফুসের ভিতরে গোল গোল এরকম বেলুন থাকে, এগুলোকে বলে অ্যালভিওলাস, পাতলা বেলুন, পাতলা আবরণ। তো ওই আবরণটাতে কি থাকে? আমার এই সরল আইসাকার এপিথেলিয়াম, বা এটাকে বলে স্কোয়ামাস এপিথেলিয়াম। ইংরেজিতে কি বলে? স্কোয়ামাস এপিথেলিয়াম। ওকে, আচ্ছা ফাইন। এবার আসো এই জায়গা অ্যালভিওলাসের গঠন। এই যে দেখো এই যে গোল গোল এগুলো দেখতেছো না,
এই যে দেখছো এটা ফুসফুসের ভিতরে, এগুলো কি, এগুলো সব হচ্ছে অ্যালভিওলাস, এগুলো হচ্ছে অ্যালভিওলাস। দেখছো এই ছবিগুলোতে দেখা যাচ্ছে, তাহলে এগুলো কি বলি আমরা, অ্যালভিওলাস। ওকে ফাইন, অ্যালভিওলাস। এখন আসি যে এই যে একটা অ্যালভিওলাস, একটা বেলুন ফুসফুসের ভিতরে আমাদের এই যে বেলুনটা থাকে একটা, এই অ্যালভিওলাসে ভিতরে কি আছে, এই অ্যালভিওলাসের ভিতরে কি আছে, অ্যালভিওলাসের, এটা একটা অ্যালভিওলাসের ছবি, আমরা যদিও একে শিখবো, আমরা আঁকতে শিখবো, হ্যাঁ, যেটা আমাদের সিকিউতে আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এই জিনিসটা আমাদের জন্য 5 স্টার, রাইট? অ্যালভিওলাসের গঠন অনেক আসে, তো এখানে মেইনলি 3 ধরনের কোষ থাকে, টাইপ 1, টাইপ 2, অ্যালভিওলার ম্যাক্রোফেজ। অ্যালভিওলার ম্যাক্রোফেজ 3 ধরনের কোষ, কয়টা, টাইপ 1, টাইপ 2, অ্যালভিওলার ম্যাক্রোফেজ। সো এই যে টাইপ 1 কোষ এখানে থাকে, ওর কাজ কি জানো? ওর কাজ হচ্ছে গ্যাসীয় বিনিময় করা, ওই যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এদেরকে বিনিময় করা। তাহলে গ্যাসীয় বিনিময় করা কার কাজ বলতো? গ্যাসীয় বিনিময় করা হচ্ছে অ্যালভিওলার, এই যে টাইপ 1 এর কাজ, টাইপ 1 কোষের কাজ। টাইপ 2 কোষের কাজ হচ্ছে সারফেক্টেন্ট ক্ষরণ করে, একটা উপাদান, এটার নাম কি, সারফেক্টেন্ট। এই সারফেক্টেন্ট উপাদানটাকে ক্ষরণ করে কে? এই যে টাইপ 2, রাইট, এটা ক্ষরণ করে। এবং দেখো এরপরে অ্যালভিওলার ম্যাক্রোফেজ। অ্যালভিওলার ম্যাক্রোফেজটা কি? এটা হচ্ছে জীবাণু ধ্বংস করে। অ্যালভিওলার ম্যাক্রোফেজ কি কাজ করে বলতো? জীবাণু ধ্বংস করে। ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? সিম্পল, একদম সিম্পল, এখানে কঠিন করার কিছু নাই। এখন আমাদেরকে ছবি আঁকা জানতে হবে, একটু ছবি আঁকাটা দেখবো কিভাবে, কি কেমন একটা অ্যালভিওলাসের গঠন আমাকে আঁকতে বললে আমরা কি কি আঁকবো এগুলো একটু দেখবো। ওকে, আচ্ছা আসুন, চলো এখন আমরা আঁকতে শিখি, যেটা আমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাই আমাদের আসবে। এখন আসলে তুমি কিভাবে লিখবা, তুমি কিভাবে আঁকবা, পরীক্ষার হলে কি কি লেবেলিং করবা, যেটা সেটা থাকবে। ওকে, চলো আমরা এটা একটু দেখি কি বল। তো প্রথমে আমি একটু পঞ্চভুজার মতো একটা আকৃতি এমনি একটু দিব আর কি, হ্যাঁ, এভাবে একটু এইভাবে দিলাম, একটা আকৃতি দিবা, একটু বাঁকা করে দিবা, মানে একদম গোল করে দিলে দিও না, একদম বাঁকা করে দিলাম। আচ্ছা ফাইন, এবার আসো ওর এই দিক দিয়ে আরেকটা এভাবে দিব। একটু এই যে এইগুলোর সাথে এটা দিলাম। আমার থেকে তোমরা ছবি আঁকতে সুন্দর পারবা, সমস্যা নাই, ঠিক আছে, তোমরা সুন্দর ছবি আঁকতে পারবা, ডোন্ট ওয়ারি। ওকে, এখন দেখো এই জায়গায় আমরা প্রথমে কি দিব, প্রথমে একটু ওই যে আইসাকার এপিথেলিয়াম ওটাকে আঁকবো। আচ্ছা দেখো, তো প্রথমে আমরা একটু এইভাবে দিয়ে দিই, এগুলা ধরো এখানে আইসাকার এপিথেলিয়াম আছে, এইখানে ধরো আইসাকার এপিথেলিয়াম আছে, এই জায়গায় একটা আইসাকার এপিথেলিয়াম আছে, দিল। হ্যাঁ, এটা হচ্ছে যে আইসাকার এপিথেলিয়াম বললাম না, ওর আবরণীতে কি থাকবে, আইসাকার এপিথেলিয়াম থাকবে। আমি এটা লেবেলিং করে দেই, এটা হচ্ছে আইসাকার এপিথেলিয়াম, ওই কোষটা। আচ্ছা এবার আসো, তারপরে এদিকে কি বলছে, এদিকে দেখো আর কি দিবা, এবার এখানে আমরা একটু দেখো এইভাবে একটা কিছু আঁকবো। এখানে কি দেখাবো, তোমরা পেন্সিল দিয়েই মানে জাস্ট আঁকলে, এত কালার টালার তোমাদের দেখালে ভালো, বাট না দেখালেও হবে, ওকে সমস্যা, কালার করাটা নেসেসারি না। এখানে দেখাবো, এখানে ওর চারপাশে কি আছে, এগুলাতে লোহিত রক্তকণিকা, আরবিসি। এখানে কি আছে, এটা হচ্ছে রক্তনালী থাকবে, ঠিক আছে, এখানে কি থাকবে, রক্তনালী থাকলো। আচ্ছা এবার আসো, এই জায়গায় আমরা একটা এরকম
একটা বিশেষ কোষ, একটা ম্যাক্রোফেজ একটু এরকম তারা তেরা বাঁকা করে দিবা, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে একটা ম্যাক্রোফেজ, অ্যালভিওলার ম্যাক্রোফেজ বলা হয় এটাকে, অ্যালভিওলার ম্যাক্রোফেজ। এটাকে কি বলে বলো তো? অ্যালভিওলার ম্যাক্রোফেজ। এর কাজ কি? অ্যালভিওলার ম্যাক্রোফেজের কাজ কি? জীবাণু ধ্বংস করা। এর কাজ কি? জীবাণু ধ্বংস করা। আচ্ছা, এরপরে এই দিক থেকে আমরা আরেকটা জিনিস আঁকা যায়, আঁকবো, দেখো এরকম দিয়ে একটা কোষ, ঠিক আছে? এই কোষটার নাম কি? এই কোষটার নাম হচ্ছে, ওই যে আমরা একটু আগে বললাম না, টাইপ 2 কোষ। টাইপ 2 মানে যেটা সারফেক্টেন্ট ক্ষরণকারী কোষ। তাহলে এই কোষটা কি এখানে? এটাকে দেখাবা সারফেক্টেন্ট, সারফেক্টেন্ট ক্ষরণকারী কোষ। সারফেক্টেন্ট ক্ষরণকারী কোষ, ওই যে যেটা সারফেক্টেন্ট ক্ষরণ করে। সারফেক্টেন্ট ক্ষরণ করলে কি হয়? ওটা কি হবে বলো তো? সারফেক্টেন্ট ক্ষরণ করলে ওর পৃষ্ঠটানটা কমে যাবে, তখন এই অ্যালভিওলাস গুলো তো বেলুনের মতো, এটা চুপসাবে না। এটা কি হবে না? চুপসাবে না। এটা যেমন আছে বেলুনের মতো ঠিক তেমনই থাকবে। গট ইট? সিম্পল। আচ্ছা, তো এটা গেল। আর কি দেখানো যায় এখানে? এখানে আমরা একটু রক্তনালী, কৈশিক নালী এগুলো একটু দেখাবো। ওই যে ওর চারপাশে কি থাকে? প্রচুর রক্তনালী থাকবে না, কৈশিক নালী। আমি এখানে একটু দেখাই দিই, তোমরা এইভাবে দেখাই দিবা। হ্যাঁ, এখানে এরকম কি, এটা হচ্ছে রক্তনালী, কৈশিক নালী আমরা বলি আর কি। এই যে পাতলা পাতলা রক্তনালীগুলাকে কৈশিক নালী বলে, কৈশিক নালী। এগুলো অ্যালভিওলাসের চারপাশে থাকবে। গট ইট? হয়ে গেল। এবার এইখানে কিছু সুতার মতো জিনিস থাকে। কি থাকে? সুতা। মানে এই যে অ্যালভিওলাসের এদিকে ধরো এরকম কিছু সুতার মতো দাগ দিয়ে দিবা। এই যে এরকম সুতা 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 দাগ, ঠিক আছে? একটু সুতা সুতা দাগ দিয়ে দিবা এরকম। তো এই যে আমরা সুতার মতো দাগ দিলাম না, এইগুলাকে কি বলে? এগুলা হচ্ছে ইলাস্টিন ও কোলাজেন তন্তু সুতা, ঠিক আছে? ইলাস্টিন ও কোলাজেন তন্তু। ঠিক আছে, ইলাস্টিন ও কোলাজেন তন্তু। তো এই যে তুমি মোটামুটি এই লেভেলিং গুলা করলে তোমার আর কিছু লাগবে না, আর কিছুই লাগবে না। তো এরপরে তুমি এখানে নিচে লিখে দিবা, এটা চিত্রটা কি? এটা হচ্ছে একটা অ্যালভিওলাসের গঠন। এটা কিসের চিত্র? এটা একটা অ্যালভিওলাসের গঠন। তুমি এটা লিখে দিবা। ওকে, গট ইট? ইজি হার্ড? কোনটা ইজি? একবার যদি এটা আঁকতে পারো, তুমি আর কিছু লেখা লাগবে না। তুমি গ নাম্বারে এটা অনেক আসে, ইউজুয়ালি গতে আসে, ঘতে দিলেও দিতে পারে, বাট গতে মেইনলি আসে। তখন তুমি এইটা যদি আঁকতে পারো, তুমি ওইখানে 3-এ 3ই পাবা। তাহলে আমরা 2টা টপিক শিখে ফেলছি। প্রথমে শিখলাম ফুসফুসের গঠন, ফুসফুস কয় রকমের, কি কি কয়টা খণ্ড কি আছে, ছবি সহ এটা দেখলাম। এরপরে আমরা অ্যালভিওলাস নিয়ে শিখলাম, অ্যালভিওলাসের কাজগুলো একটু পড়লাম, কি কি কোষ আছে। অ্যালভিওলাস ওই যে ওর এখানে ভিতরে আসা জীবাণু ধ্বংস করতে পারে, গ্যাসীয় বিনিময় করে, সারফেক্টেন্ট নামক একটা রাসায়নিক উপাদান ক্ষরণ করে। তো তুমি এই জিনিসটা কিন্তু আমার হয়ে গেছে। আমি যদি এটা লিখি, আমার এর বাইরে আর কিছু কাটবে, ঠিক আছে? কারণ এটাকে তোমরা যে যেমন সুন্দর করে আঁকতে পারো। লেবেলিং এটাই ভাইয়া যেভাবে দিয়েছি, এগুলো এইভাবে একটু লেবেলিং করবা। কারণ তোমরা যে যেমন এটা সুন্দর করতে পারো, এটা তোমাদের স্কিলের উপরে। আমি এত ভালো আর্টিস্ট না, মানে যে আমি অনেক সুন্দর, আমার আঁকা দেখলে সবাই ইয়ে হবে, সেরকম কিছুই না। আমি একটু দিই, তোমরা চাইলে ছবি তুলে রাখতে পারো, হ্যাঁ, নিজেদের জন্য। এটাই। ওকে, এবার আমরা সারফেক্টেন্টের ব্যাপারটা একটু যাই। সারফেক্টেন্টে এমসিকিউ তো অনেক আসে। সারফেক্টেন্টের রাসায়নিক নাম কি দেখো? ডাইপালমিথাইল ফসফাটিডাইল কোলিন। ডাইপালমিথাইল ফসফাটিডাইল কোলিন বলা হয় এরা এই সারফেক্টেন্টের, এটার
অপর নাম, মানে রাসায়নিকভাবে যে নামটা আমরা বলি। ওকে, তো এখন সারফেক্টেন্টের কাজ কি? সারফেক্টেন্টের কাজ হচ্ছে ভাইয়া পৃষ্ঠটান কমানো। তো দেখো ও যখন তোমার সারফেক্টেন্ট কি করবে, এই অ্যালভিওলাসের পৃষ্ঠটান কমায়। সো পৃষ্ঠটান কমায় দিলে যেটা হয় যে ও এই অ্যালভিওলাসটা, ওর ভিতর পৃষ্ঠটান কমায় দিলে ওর অ্যালভিওলাসটা কখনো চুপসাবে না, ও যেমন আছে এরকম বেলুনের মতো এরকমই থাকবে। সেটা হচ্ছে ওর চুপসায় না। সো এইটার জন্য, এই সারফেক্টেন্টের জন্য যেই সুবিধাটা হয় সেটা হচ্ছে অ্যালভিওলাস চুপসায় না, অ্যালভিওলাস চুপসায় না। গট ইট? আমি কিন্তু সবাই একটু মনোযোগ দিবা, না হলে ইউটিউবে গিয়ে পরে আবার রিপিট করতে পারবা, সমস্যা নেই। বাট একটু মনোযোগ দিলে, আমি এমন কঠিন ভাবে কিছুই বলতেছি না, যেটা বলতেছে একদম সহজ করে। এগুলাই তুমি যদি একটু শিখতে পারো তোমার জন্য এনাফ। হ্যাঁ, আচ্ছা, এখন একটা ব্যাপার, একটা তথ্য যেটা খুবই আসে, এই সারফেক্টেন্ট একটা গর্ভাবস্থায় যখন একটা বাচ্চা মায়ের পেটে আসছে, তখন ওর কত সপ্তাহ বয়সে সারফেক্টেন্ট ক্ষরণ হয়? তোমাদের বইয়ে দুইটা তথ্য খুব ইম্পর্টেন্ট। যেমন দেখো, একটা কথা কি বলছি যে এটা কখন হবে। নাম্বার 1, দেখো 23 সপ্তাহ বয়সে, কি বলছে, 23 সপ্তাহ বয়সে সারফেক্টেন্ট ক্ষরণ হয়। সারফেক্টেন্ট ক্ষরণ হয় 23 সপ্তাহ বয়সে। আচ্ছা, ফাইন, 23 সপ্তাহ বয়সে সারফেক্টেন্ট ক্ষরণ হয়। এবং আরেকটা কথা এখানে বলছে 24 সপ্তাহের আগে। তাহলে 23 সপ্তাহে তো তার সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হলো, তখন থেকে সে মানে নিজের ফুসফুসের প্রতি তার, মানে তার ফুসফুসটা আস্তে আস্তে কার্যক্ষম হবে। এখন এজন্য বলা হয়, দেখো 24 সপ্তাহের আগে কোনো একটা মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী বলা হয় না। স্বাধীন অস্তিত্বের অধিকারী বলে না। 24 সপ্তাহের আগে ওকে স্বাধীন অস্তিত্বের অধিকারী বলবে না, কারণ তখনও তার ফুসফুস। 24 সপ্তাহের পরে কিন্তু তার ফুসফুসটা, এই যে সারফেক্টেন্ট ক্ষরণ হচ্ছে, তার ফুসফুস নিজের থেকে কার্যকরী হবে এবং সে একটা স্বাধীন অস্তিত্ব, মানে নিজে স্বাধীন বলে না যে আমি একাই পারবো, আমি একাই করে দেখতে পারবো। তার মানে সে তখন থেকে 24 সপ্তাহের এই পর থেকে সে আসলে নিজের মতো বাঁচতে পারবে, মানে এই কথাটা বলা হয়। সো আমাকে যদি দুইটা প্রশ্ন আসতে পারে, কত সপ্তাহ বয়সে সারফেক্টেন্ট ক্ষরণ হয়? 23 সপ্তাহ। যদি বলে স্বাধীন অস্তিত্বের অধিকারী কখন থেকে হয়? 24 সপ্তাহের পর থেকে। 24 সপ্তাহের আগে আমরা ওকে স্বাধীন অস্তিত্বের অধিকারী বলি না, এই কথাটা। ঠিক আছে, ওকে, ফাইন। তাহলে আমরা এই এমসিকিউটাও এখান থেকে আমাদের হয়ে গেল, আমরা এটাও বুঝে গেলাম যে আসলে কি ব্যাপার। আচ্ছা দেখো, এখন আমরা আসি এই যে শ্বসন কার্যক্রমে, এটা নিয়ে আমরা জানবো। আমরা যে শ্বাস নিচ্ছি বের করতেছি, শ্বাস নিচ্ছি বের করতেছি, রাইট? এই জায়গায় দেখো শ্বসনটা দুই রকম হতে পারে, একটা হচ্ছে বহিঃশ্বসন, একটা হচ্ছে অন্তঃশ্বসন। তো আমাকে যখন বলতেছে দেখো বহিঃশ্বসন, বহিঃশ্বসন মানে কি? এই যে আমরা নাক দিয়ে বাতাস নিচ্ছি আবার বের করতেছি, রাইট? নাক দিয়ে বাতাস নিচ্ছি আবার বের করতেছে, এটা হচ্ছে বহিঃশ্বসন। আর অন্তঃশ্বসন কি? অন্তঃশ্বসন হচ্ছে আমাদের দেহের কোষের ভিতরে আমাদের কি হচ্ছে প্রতিনিয়ত, বলো তো? কোষের ভিতরে গ্লুকোজ প্লাস অক্সিজেন মিলে এরা শক্তি তৈরি করতেছে না? তাহলে ওটাকে আমরা বলি অন্তঃশ্বসন। আর আমি যে বাতাস নিচ্ছি বের করতেছি, এই ঘটনাটাকে আমরা বলি বহিঃশ্বসন। এখন তুমি আসো অন্তঃশ্বসন, এই যে এটা হচ্ছে অন্তঃশ্বসন, এগুলা তোমরা জানো, পড়েছো, সামনেও পড়বা। হ্যাঁ, দেখো তাহলে এখানে দেখো আমরা বলতেছি গ্লুকোজ প্লাস অক্সিজেন থেকে আমাদের এটিপি তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড, পানি, এগুলো। এবার প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমে আমরা যেটা বলতেছি, দেখো প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমের মধ্যে আমাকে একটা কথা কি বলে, দেখো তো, একটা কথা বলতেছে যে এই যে মধ্যচ্ছদার ব্যাপারটা। প্রথমে আমাদেরকে এই দুইটা শব্দ জানতে হবে। মধ্যচ্ছদা, রাইট? দেখো মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, কি বলতেছি? মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, এটা কি? এটা একটা পেশি। এটা কি আমাদের? এই যে দেখো এখানে বক্ষ আর উদরের মাঝামাঝি জায়গায় এই মধ্যচ্ছদা থাকে। আর মধ্যচ্ছদা কোথায় থাকে? বক্ষ উপরে, নিচে উদর। এই বক্ষ
আর এই নিচে উদর, এদের মাঝামাঝি জায়গায় আমার এই যে মধ্যচ্ছদাটা পেশির মতো, রাইট? এটা পেশির মতো। আরেকটা হচ্ছে যে এই যে ইন্টারকোস্টাল পেশি, তাহলে মধ্যচ্ছদা গেল। এখন আমরা আসি ইন্টারকোস্টাল পেশি। ইন্টারকোস্টাল পেশিটা কোথায়? আমাদের পরশুকাগুলোর মাঝামাঝিতে। ইন্টারকোস্টাল পেশি কোথায়? পরশুকার এই মাঝামাঝি জায়গায় আমাদের কি থাকে? ইন্টারকোস্টাল পেশি। তুমি দেখো, এই যে দেখছো পরশুকাগুলোর মাঝামাঝি এই যে লাল লাল কালার, এই যে দেখো, দেখছো? এগুলো সব হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। একটা সহজ করে বলি, মানে কি? পরশুকা, এই যে আমাদের বুকের এইখানে যে পরশুকা, কোষ্ঠ মানে পরশুকা, ইন্টার মানে কি? আন্ত। তার মানে দুইটা পরশুকার মাঝামাঝিতে, ধরো এই যে দুইটা পরশুকা, তো রাইট, এই দুইটা পরশুকার মাঝামাঝিতে আমার যে পেশিটা থাকে সেটাকে আমরা বলি ইন্টারকোস্টাল পেশি। ইন্টার মানে মাঝামাঝি, আন্ত। ওকে, এই দুইটা পেশি, ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল, এই দুইটা পেশি কিন্তু আমাদের শ্বসন কার্যক্রম নিয়ন্ত্রণ করে। শ্বসন কার্যক্রম কে নিয়ন্ত্রণ করে? এই দুইটা পেশি। আচ্ছা, এখন আমাদের শ্বসন কিভাবে হয় সেটা আমাদেরকে একটু জানতে হবে। কি জানবো এখন আমরা, বলতো? শ্বসন বা প্রশ্বাস কিভাবে হয়। আচ্ছা, প্রশ্বাস নিঃশ্বাস বুঝো? প্রশ্বাস নিঃশ্বাস কি? ধরো আমি বাতাস নিচ্ছি, নিলাম, এটা হচ্ছে প্রশ্বাস। বের করলাম, হচ্ছে নিঃশ্বাস। তাহলে আবার বলছি, আমি অক্সিজেন নিচ্ছি, এই যে ধরো, বা বাতাসে নিচ্ছি, প্রশ্বাস। আর নিঃশ্বাস হচ্ছে আমি বাতাস বের করতেছি, এটা হচ্ছে নিঃশ্বাস। ওকে, এখন প্রশ্বাসটা কিভাবে হয়, এই মেকানিজমটা কি, কি ঘটে, কোথা থেকে সিগন্যাল আসে, কিভাবে আমাদের বাতাস নিলে আমাদের বুকটা ফুলে ওঠে। সো এই যে পুরো ব্যাপারটাকে ভাই একটু ইজি করে বলেন। আচ্ছা, আসো দেখেন, এখানে প্রথমেই আমরা আসি যে প্রশ্বাস কার্যক্রম। তো আমাদের মাথায় একটা কেন্দ্র আছে, প্রশ্বাস কেন্দ্র। ওকে, সবাই দেখো, প্রশ্বাস কেন্দ্র। এই প্রশ্বাস কেন্দ্র কি হবে বলতো? ও একটু উদ্দীপিত হবে। ও একটু কি হবে? উদ্দীপিত হবে প্রশ্বাস কেন্দ্রটা। হ্যাঁ, প্রশ্বাস কেন্দ্র উদ্দীপিত হবে। আচ্ছা, ভালো। প্রশ্বাস কেন্দ্র উদ্দীপিত হলে সে দুইটা, এখান থেকে তো সিগন্যালটা দুইটা স্নায়ুর মাধ্যমে পাঠায়। একটা স্নায়ু হচ্ছে ফ্রেনিক স্নায়ু, এই একটা ছক পড়লে ভাইয়া তুমি আর কিছু লাগবে না। দেখো, ফ্রেনিক স্নায়ু। আরেকটা হচ্ছে ইন্টারকোস্টাল স্নায়ু। ইন্টারকোস্টাল স্নায়ু। একটা হচ্ছে ফ্রেনিক স্নায়ু, হ্যাঁ, ফ্রেনিক স্নায়ু, আর একটা হচ্ছে ইন্টারকোস্টাল স্নায়ু। এখন আসলে ফ্রেনিক স্নায়ু কি কাজ করে? ফ্রেনিক স্নায়ু হচ্ছে আমাদের মধ্যচ্ছদায়, কোথায়? মধ্যচ্ছদাতে উদ্দীপনা দেয়। আর ইন্টারকোস্টাল স্নায়ু আমাদের এই যে ইন্টারকোস্টাল পেশিতে উদ্দীপনা দেয়। কোথায় দেয়? ইন্টারকোস্টাল পেশিতে উদ্দীপনা দেয়। ক্লিয়ার? একটা হচ্ছে মধ্যচ্ছদাতে, আর একটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশিতে উদ্দীপনা দেয়। ওকে, ফাইন। এখন এই মধ্যচ্ছদাতে উদ্দীপনা দিলে মধ্যচ্ছদা কি হয় জানো? সংকোচন। এখানেও কি হবে? ওদেরও সংকোচন হবে। দুই জায়গাতেই একটা উদ্দীপনা আসলো, সংকোচন হবে না? সংকোচন হবে। আচ্ছা, দুইজনেরই সংকোচন হবে, টান পড়বে। ওরও সংকোচন হবে, ওরও সংকোচন হবে। দুইটা পেশিরই কি হবে? সংকোচন হবে। এখন সংকোচন হলে এই যে মধ্যচ্ছদা, এটা একটা ছাতার মতো, তো এই জায়গায় ধরো এই মধ্যচ্ছদাটা কি হয়? একটু নিচে নেমে যায়। তাহলে ও কি হবে? মধ্যচ্ছদা একটু নিচে নেমে যায়। সংকোচন হওয়ার ফলে ও কি হলো? ও একটু নিচে নেমে যায়। আর এইদিকে ইন্টারকোস্টাল পেশি, যে এই পেশিগুলাতে সংকোচন হলে এরা কি করে? পরশুকা সহ একটু টান মারে, উপরে উঠে। তাহলে পরশুকাগুলোকে কোথায় করে? কি করে? উপরে উঠায় নেয়। তাহলে এটা এখানে কি ঘটবে বলতো? পরশুকা উপরে উঠে। পরশুকাটা কি হয়? একটু এভাবে উপরে উঠে যায়। আচ্ছা, তো এইদিকে যখন আমার ফ্রেনিক স্নায়ুর এটা নিচে নেমে যায়, এটা হইতেছে ওইদিকে ইন্টারকোস্টাল স্নায়ুর পরশুকাটা একটু উপরে উঠতেছে।
তো যার ফলে কি হয় দেখো, এইদিকে যখন দেখো মধ্যচ্ছদা যদি নিচে নেমে যায়, ধরো এইখানে ছিল, ধরো এইখানে ছিল, ও একটু নিচে নেমে গেল, তাহলে এই বক্ষের লম্বালম্বী ব্যাস বেড়ে যাবে। বলো, ধরো নর্মালি মধ্যচ্ছদা এইখানে থাকে, মধ্যচ্ছদাটা একটু নিচে নেমে গেল, একটু নিচে নামলো, সো কি হলো, বক্ষের এই লম্বালম্বী ব্যাসটা বেড়ে গেল না? আচ্ছা, সো এটা যখন নিচে নেমে যাচ্ছে, বক্ষের লম্বালম্বী ব্যাস বাড়তেছে, বক্ষের লম্বালম্বী ব্যাস বাড়তেছে। আবার তুমি চিন্তা করো, এইখানে যখন এই পরশুকাগুলা একটু উপরে উঠতেছে, এই পরশুকাটা একটু উপরে উঠতেছে, এই উপরে উঠলে কি হবে, এখান থেকে সম্মুখ পশ্চাৎ ব্যাসটা বাড়বে না? আবার চিন্তা করো, ধরো পরশুকাটা নর্মাল বুক এমন, তোমার এইখান থেকে যখন পরশুকাটা একটু উপরে উঠবে, ধরো এইখান থেকে একটু উঠলো, আমরা যেভাবে নিচ্ছি উঠলো, উঠার ফলে কি হবে, সামনে পিছনে সম্মুখ পশ্চাৎ ব্যাস বাড়বে, রাইট? লজিক্যালি চিন্তা করো, সম্মুখ পশ্চাৎ ব্যাস বাড়বে, দুইটাই বাড়বে। এই যে দেখো উপরে অ্যারো চিহ্ন, মানে দুইটাই বাড়তেছে। তার মানে ওভারঅল আমরা কি বলতে পারি, যে একটা বক্ষের এই যে এদের জন্য, এই উদ্দীপনাগুলোর জন্য ওর লম্বালম্বী ব্যাস বাড়তেছে, ওর সামনে পিছনে ব্যাসটা বাড়তেছে। সো আমরা বলতে পারি ওর বক্ষের আয়তন বাড়তেছে, বলা যাবে। তার মানে আমরা যেহেতু সব দিকে বাড়তেছে, তার মানে আমরা এটাও বলতে পারি তার বক্ষের আয়তন বাড়বে। এই যে বক্ষের আয়তন বাড়বে, বলা যাবে কিনা এটা বলো? বলা যাবে? জাস্ট এইভাবেই চিন্তা করো, যে আমি আবার তোমাদেরকে একটু বডিতে এখানে বুঝাই। ধরো এটা হচ্ছে নর্মালি মধ্যচ্ছদা, তো এই মধ্যচ্ছদাটা একটু নেমে যাচ্ছে। ধরো এই যে সংকোচনের সময় কি হইতেছে, ও একটু নেমে গেল, একটু উপর থেকে নিচে নেমে গেল, একটু নিচে নেমে গেছে। তো ও যখন মধ্যচ্ছদাটা যখন একটু নিচে নেমে যাবে সংকোচনের ফলে, তার মানে এই বক্ষের লম্বালম্বী ব্যাসটা আমার বাড়তেছে। দেখছো, এই বক্ষের লম্বালম্বী আগে ছিল এতটুকু, ধরো এতটুকু, আর এখন হয়ে গেছে এতটুকু, তার মানে লম্বালম্বী ব্যাস বাড়লো। আবার সেম ভাবে এখানে তুমি চিন্তা করো, ধরো এটা তোমার পিঠের জায়গাটা, এটা হচ্ছে তোমার বক্ষের জায়গা, হ্যাঁ? তো নর্মালি মনে করো এইরকম তোমার বক্ষ। এখন এই যে পরশুকাটা একটু উপরে উঠার জন্য একটু টান দিয়ে যে উপরে উঠাইছে, তোমার বক্ষের জায়গাটা একটু এরকম হয়ে গেছে, একটু সামনের দিকে একটু বাড়ছে। তো সামনের দিকে যখন এটা বাড়লো, তখন কি ঘটতেছে দেখো তো, আগে দেখো তোমার বক্ষের সামনাসামনি ব্যাস ছিল এতটুকু, এখন তোমার সামনাসামনি ব্যাস হয়েছে কতটুকু, এতটুকু, রাইট? বাড়ছে না আগে থেকে, সামনে পিছনে ব্যাসটা বাড়ছে। এই জিনিসটাকেই আমরা বলি কি, যে ওভারঅল ওর বক্ষের আয়তন বাড়ছে, ওভারঅল ওর বক্ষের আয়তন বাড়ছে। আশা করি এটার পরে তোমাদের আর কোনো টেনশন বা চিন্তা এই কনসেপ্টে থাকবে না। ওকে, গেল, ডান উইথ দিস। ওকে, এবার আসো যে এই পয়েন্টে, যে এখন বক্ষের আয়তন বাড়লো, বুঝলাম, তাহলে বাতাস কিভাবে ঢুকছে, কারণ কি? আচ্ছা এরকম হইলো, বাড়লো। এখন তুমি একটু ফিজিক্সের মতো করে চিন্তা করবা, হ্যাঁ? বক্ষ আয়তন যদি বাড়ে, ওকে, বক্ষের আয়তন বাড়লে প্রেসার কি হবে? বক্ষের চাপ, ধরো একটা কিছুর আয়তন বাড়লো, ওই যে ফিজিক্সের মতো চিন্তা করো, বয়েলের সূত্রে আমরা কি শিখবো? বয়েলের সূত্রের মাধ্যমে, রাইট? তো দেখো বক্ষের চাপ যদি আমার কি হচ্ছে, এখানে বক্ষের চাপ আমরা কি বলতেছি, যে এটা কি হবে, কমবে। বক্ষের চাপটা কি হবে, কমবে। কেন? কারণ ভাই আমরা পড়েছি, তাহলে চাপ বাড়লে, সরি আয়তন বাড়লে চাপ কমবে, বক্ষের ভিতরে চাপ কমবে। তাহলে তুমি এখন একটু চিন্তা করো তো ভাইয়া, বক্ষের ভিতরে চাপ কম, তোমার চারপাশে চাপ বেশি, মানে বাইরের তুলনায় বক্ষের চাপটা কমে গেছে। সো তখন বাহির থেকে
বাহির থেকে অক্সিজেন ভেতরে প্রবেশ করবে, রাইট? বাহির থেকে অক্সিজেন কোথায় প্রবেশ করবে? ভেতরে প্রবেশ করবে, কারণ ভিতরে চাপ কম, বাইরে চাপ বেশি। সো ব্যাপনের মতো করে এক জায়গা থেকে এক জায়গায় ঢুকে যাবে। সো আলটিমেটলি আমার কি হয়ে গেল বলো? প্রশ্বাস হয়ে গেল। তার মানে আমার ভেতরে প্রবেশ করলো, বাতাস প্রবেশ করলো। আর বাতাস প্রবেশ করা মানে কি? ভেতরে যখন প্রবেশ করতেছে অক্সিজেন এবং মানে বাতাস প্রবেশ করতেছে, বায়ু প্রবেশ, এটাকে আমরা কি বলি? প্রশ্বাস। এই ঘটনাটাকে আমরা কি বলি? প্রশ্বাস। দেখছো, সিম্পল, ইজিয়ার। ডান। এখন আসো, তাহলে আমরা প্রশ্বাস, এখন তুমি বলতে পারো ভাই নিঃশ্বাস, তোমাকে যখন এবার দেখো পরীক্ষার খাতায় কি করবা, তুমি যদি এই ছকটা বুঝে থাকো ভাইয়ার স্টেপ বাই স্টেপ, এখন তুমি আমাকে বলো এটাকে তুমি নিজের মতো করে লিখার ক্ষমতা তোমরা এইচএসসি দিবা, তোমাদের এই ক্ষমতাটা আছে না? দেখো আমি মুখে বলবো হ্যাঁ, প্রশ্বাস কেন্দ্র উদ্দীপিত হলে প্রশ্বাস কেন্দ্র দুইটি স্নায়ুর মাধ্যমে, ফ্রেনিক স্নায়ু, ইন্টারকোস্টাল স্নায়ুর মাধ্যমে তোমার উদ্দীপনা পাঠায় মধ্যচ্ছদা এবং ইন্টারকোস্টাল পেশিতে। পরবর্তীতে তার দুইটি পেশি সংকোচন হয়, মধ্যচ্ছদা সংকোচনের ফলে মধ্যচ্ছদা একটু নিচে নেমে যায়, যার ফলে লম্বালম্বী বক্ষের লম্বালম্বী ব্যাস বৃদ্ধি পায়, এবং ইন্টারকোস্টাল পেশি সংকোচনের ফলে পরশুকাগুলো একটু উপরে ওঠে, যার জন্য সম্মুখ পশ্চাৎ ব্যাস বৃদ্ধি পায়। সব দিকে ব্যাস বৃদ্ধি পাওয়ার জন্য আমার বক্ষের আয়তন বৃদ্ধি পায়। বক্ষের আয়তন বৃদ্ধি পাওয়া মানে আমার বক্ষের ভেতরে চাপ কমে যাওয়া। বক্ষের ভিতরে চাপ কম এবং বাহিরে চাপ বেশি, অর্থাৎ বাহির থেকে আমার বায়ু, অক্সিজেন আমার বক্ষের ভেতরে প্রবেশ করবে, মানে ফুসফুসের ভেতরে প্রবেশ করবে। বক্ষের ভিতরে তো ফুসফুসি, তো ফুসফুসের ভিতরে প্রবেশ করবে, এর মাধ্যমে প্রশ্বাস হয়। এখন ঠিক তার উল্টা ঘটনাটাই নিঃশ্বাস। তোমাকে প্রশ্বাস বললেই তুমি হয়ে যাবে, এটা ব্যাখ্যা করতে পারলেই হবে, একটু ছবি টবি এঁকে দিলা। এখন তার মানে এটাই কি, উল্টাটা করো, যে এইখানে নিঃশ্বাস কেন্দ্র বন্ধের সিগন্যাল দিল, নিঃশ্বাস কেন্দ্র এদের মাধ্যমে কি করলো, এই প্রসেসেই সংকোচনের জায়গায় কি লিখবা? প্রসারণ। তাহলে উল্টা ঘটনা হবে, প্রসারণ হলে মধ্যচ্ছদা উপরে উঠে যাবে, পরশুকাগুলো নিচে নেমে যাবে, তো যার জন্য কি হবে? লম্বালম্বী ব্যাস কমবে, সম্মুখ পশ্চাৎ ব্যাস কমবে। এটা কার কথা বলতেছে? নিঃশ্বাসের ক্ষেত্রে, মানে বাতাস কেন বের হবে এটার প্রক্রিয়াটা। তাহলে কি হবে? নিঃশ্বাসে উল্টা কাজ, বক্ষের আয়তন কমে যাচ্ছে। দেখো আমরা যখন বাতাস বের করি বক্ষেরটা কিন্তু কমে যায়, তাই না? তার মানে বক্ষের আয়তন কমতেছে। বক্ষের আয়তন কমলে কি হবে? তখন বক্ষের চাপ বাড়বে, বয়েলের সূত্র। ওকে, এভাবে মনে রাখবা। তাহলে বক্ষের চাপ বাড়বে, তো বক্ষের চাপ বাড়লে চাপের জন্য কি হবে? ভেতর থেকে থাকা কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে, নিঃশ্বাস। বুঝা গেছে? ইজি। সো আমরা ইজি করে শিখছি, এটা কঠিন বানানোর কিছু নাই। আচ্ছা ফাইন। এখন এই যে গ্যাসগুলো আসলো, এই যে বাতাস নিচ্ছি, এখানে আমাদের কি দরকার? আমাদের দরকার অক্সিজেন। আমাদের কি দরকার বলো তো? অক্সিজেন দরকার। আর বের করে দিতে হবে কি? কার্বন ডাই অক্সাইড। এই বিনিময়টা কোথায় ঘটে? আমাদের ফুসফুসের অ্যালভিওলাসে ঘটে। অ্যালভিওলাসে কি হয়? অ্যালভিওলাসে যে দেখো এই জায়গায় আমার অ্যালভিওলাসে ওর ভিতরে এই যে এই ছবিটাতে দেখো কি বুঝাইছি, যে এটা অ্যালভিওলাস, ধরো এটা চারপাশে রক্তনালী, এগুলো হচ্ছে রক্তনালী, এটা হচ্ছে রক্তনালী, এটা অ্যালভিওলাস। তো অ্যালভিওলাসে এখান থেকে আমার অক্সিজেনটা ধরো এখানে আসলো, এগুলো আসলো, অক্সিজেনের চাপটা এখানে বেশি। এখানে কি ঘটে? এখানে অক্সিজেনে আসার চাপটা একটু বেশি, আর এই রক্তে অক্সিজেনের চাপ কম, যার জন্য অক্সিজেনটা অধিক চাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবেশ করে। তাহলে অ্যালভিওলাস থেকে রক্তনালীতে প্রবেশ করলো। আবার এইখানে থাকা কার্বন ডাই অক্সাইড কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড আবার প্রবেশ করতেছে কোথায়? ও রক্তনালী থেকে অ্যালভিওলাসে প্রবেশ করতেছে। কেন ও রক্তনালী থেকে অ্যালভিওলাসে কেন প্রবেশ করলো?
কারণ ভাইয়া এই যে এইখান থেকে অ্যালভিওলাসে প্রবেশ করার সময় ওর কি ঘটছে বলতো, এই জায়গায় এই যে এটা তো রক্তনালী, তো এখান থেকে অ্যালভিওলাসে ঢুকতেছে, সো তখন তোমার এই জায়গায়ও হচ্ছে চাপের পার্থক্য, কারণ এখানে চাপ বেশি, অ্যালভিওলাসে চাপ কম, সো রক্তনালী থেকে কার্বন ডাই অক্সাইডটা কোথায় যাচ্ছে, অ্যালভিওলাসে যাচ্ছে। ক্লিয়ার? বলো, কোনো ডাউট? এবার আসি আমরা, এই যে অক্সিজেন রক্তে প্রবেশ করলো, হ্যাঁ অক্সিজেনটা কোথায় প্রবেশ করলো, রক্তে। এই রক্তে অক্সিজেন পরিবহনে এটাতে তুমি দেখো কিভাবে পরিবাহিত হয়, এগুলো আমাদের সিকিউতে প্রচুর আসে, এটা আমাদের সিকিউতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সিকিউ এর জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক সিকিউ এর জন্য। আচ্ছা আসো আমরা যদি এখানে বলি যে প্রথমেই দেখো কি বলছেন যে দুই ভাবে অক্সিজেন কয় ভাবে, দুই ভাবে পরিবাহিত হয়, অক্সিজেন দুই ভাবে পরিবাহিত হয়। এক হচ্ছে এই যে ভৌত দ্রবণ রূপে, অর্থাৎ রক্তের সাথে, রক্ত রসের সাথে আমার কি বলছে, ও এই যে ভৌত দ্রবণ মানে কি, রক্ত রসের সাথে, রক্ত রসে অক্সিজেন দ্রবীভূত হয়ে হয়ে প্রবাহিত হয়। রক্তরসে অক্সিজেন দ্রবীভূত হয়ে প্রবাহিত হয় এটা। আর রাসায়নিক যৌগ রূপে একটা কথা বলছে, দেখো আমার এইদিকে কি রাসায়নিক যৌগ রূপে একটা হয়, সেটা হচ্ছে কি এই যে হিমোগ্লোবিনের সাথে। তো আমরা এখানে দেখবো যে রাসায়নিক যৌগ রূপে এখানে কি, সে হিমোগ্লোবিনের সাথে একটা হিমোগ্লোবিন 4টা অক্সিজেনকে জায়গা দিতে পারে, রাইট, হিমোগ্লোবিনের সঙ্গে। তাহলে আমরা এভাবে লিখবো যে Hb4 প্লাস 4 অক্সিজেন, এটা থেকে কি হবে, এটা থেকে হচ্ছে 4 HbO2, এটা হবে অক্সি হিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিন প্লাস অক্সিজেন, এটা থেকে কি পাওয়া যাচ্ছে দেখো, অক্সি হিমোগ্লোবিন, অক্সি হিমোগ্লোবিন এই যৌগটা। তাহলে আমরা বলতে পারি যে সে রাসায়নিক যৌগ রূপে এই যে হিমোগ্লোবিন আর এই অক্সিজেন মিলে আমার এই যে যৌগটা তৈরি করলো, এই যৌগটার নাম অক্সি হিমোগ্লোবিন। এই হিসেবেই তোমার 97% অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে পরিবাহিত হয়। ওকে, এই বিক্রিয়াটা তোমাকে লিখতে হবে। যখন তোমাকে বলবে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহন, অক্সিজেনের পরিবহনের ক্ষেত্রে তুমি এভাবে বলবা দুই ভাবে হয়। এরপরে তুমি রাসায়নিক ভাবে যখন হয় তখন তুমি লিখবা যে এই বিক্রিয়াটা দিয়ে বলবা যে এই যে অক্সি হিমোগ্লোবিন হিসেবে সে পরিবাহিত হচ্ছে। ওকে, দ্যাটস ইট। এবার আসো এই জায়গায় রাসায়নিক যৌগ, এই যে আমি তোমাদেরকে এখানে একটু স্লাইডে দেখাই, দেখো এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে অক্সিজেন অণু, ধরো এটা হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা যেটার ভিতরে হিমোগ্লোবিন থাকে। সো এখানে কি হচ্ছে, অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হচ্ছে। ওকে, তো যুক্ত হয়ে সে অক্সি হিমোগ্লোবিন হয়ে গেছে। হওয়ার পরে সে এরপরে কি করতেছে, এই যে অক্সিজেনটাকে আবার টিস্যুর কাছে দিয়ে দিচ্ছে। তাহলে হিমোগ্লোবিনের কাজটা কি, ও অক্সিজেনটাকে পরিবহন করে, অক্সিজেনের সাথে যুক্ত হয়, হয়ে এটা সারা দেহে পরিবাহিত হয়ে কি করে, টিস্যুর কাছে গিয়ে, যখন তোমাদের দেহের বিভিন্ন টিস্যুর কাছে গিয়ে ও অক্সিজেনটাকে পাঠিয়ে দেয়, অক্সিজেনটাকে ওর কাছে পাঠিয়ে দেয়। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? সবাই এটুকু বুঝছো? আচ্ছা, এখন আমরা যেটা বলি যে দেখো অক্সিজেন কিভাবে টিস্যুতে পৌঁছালো, এটা সিকিউতে আসবে না। তো যখন তোমাকে সিকিউতে আসবে, দেখো ভাইয়া তোমাকে সিকিউতে আসলে তুমি কিন্তু এটাই লিখবা, ভাইয়া একটু আগে যেভাবে দেখাইছি এইভাবেই তুমি কিন্তু লিখবা। এটা এটা তোমাকে সিকিউতে আসলে ডিরেক্ট এইভাবে লিখবা। হ্যাঁ, একদম এইটা অক্সিজেন পরিবহনের পার্টে তুমি কিন্তু এইটাই লিখবা। এখন জাস্ট তোমাদেরকে একটা বেসিক বুঝাই যে দেখো অক্সিজেন কিভাবে টিস্যুতে যায়, যাওয়ার মানে কোথা থেকে কিভাবে গেল। তো প্রথমে সে অ্যালভিওলাসে আসে, এই যে আমরা বাতাস থেকে অক্সিজেন নেই, অ্যালভিওলাসে আসলো। অ্যালভিওলাস থেকে তারপরে সে কোথায় যায়, রক্তবাহিকা। অ্যালভিওলাস কি করে, ওটাকে রক্তনালীতে পাঠিয়ে দেয়।
ওকে, রক্তনালীতে আসলো, সেখানে গিয়ে সে হিমোগ্লোবিনের সাথে বন্ধন করলো। এবার এই অক্সি হিমোগ্লোবিন যৌগটা সে কোথায় যাবে? আন্তঃকোষীয় ফাঁকা জায়গা, বা আমরা এটাকে বলি ইন্টারস্টিশিয়াল স্পেস। আন্তঃকোষীয় ফাঁকা জায়গা, অর্থাৎ ব্যাপারটা এরকম যে ধরো এই যে এরকম কোষ, এগুলো হচ্ছে কোষ, রাইট? ধরো এটা হচ্ছে তোমার দেহের কোষগুলো, এন্ড কোষের মাঝে ফাঁকা জায়গা আছে না? এই যে ফাঁকা জায়গা, এগুলাকে বলে ইন্টারস্টিশিয়াল স্পেস। তো প্রথমেই অক্সিজেনটা যাবে কোথায়? আগে ইন্টারস্টিশিয়াল স্পেসে যাবে, এই যে এই জায়গায় আসবে, এই যে ফাঁকা জায়গাগুলোতে এখানে আসবে অক্সিজেন, রাইট? এরপর এইখান থেকে সে ডিরেক্টলি কোষে যাবে। এবার এইখান থেকে সে ডিরেক্টলি কোথায় যাবে বলো? কোষে যাবে, এই যে কোষগুলোতে যাবে। তার মানে সে ডিরেক্টলি টিস্যু কোষে যাবে, টিস্যু কোষে যাবে। ওকে, বুঝা গেল এতটুকু? ওকে, আচ্ছা গেল এটা। এবার আসুন এইখানে কারণটা কি? এই যে একটা থেকে এটাই গেল, এটা থেকে এটাই গেল, এটা থেকে এটাই গেল, এটার কারণ কি? কেন গেছে একটা থেকে একটা? চাপের পার্থক্য। এটা কি? চাপের পার্থক্যের জন্য। এখান থেকে এখানে চাপ কম, তাই এখানে গেছে, এখান থেকে এখানে চাপ কম, তাই সেখানে গেছে। ওকে, আচ্ছা এখন আসি আমরা কার্বন ডাই অক্সাইড পরিবহন। আমাদের ইম্পর্টেন্ট কার্বন ডাই অক্সাইড পরিবহন। তো আমাকে যখন বলতেছে কার্বন ডাই অক্সাইড পরিবহন, আমরা বলছি কি 3 ভাবে পরিবাহিত হতে পারে। কয় ভাবে? কার্বন ডাই অক্সাইড 3 ভাবে পরিবাহিত হয়। তো একটা কি, প্রথমে ভৌত দ্রবণ রূপে, মানে মনে করো ওই যে হ্যাঁ আমরা বলি না যে ও হচ্ছে কিভাবে ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হবে, ভৌত দ্রবণ রূপে, যে রক্তরসের মধ্যে ও দ্রবীভূত হয়ে গেছে। একটা কি, বাইকার্বনেট যৌগ রূপে, বাইকার্বনেট যৌগ রূপে, এটা একটা। আরেকটা কি, ও হচ্ছে যে তোমার কার্বামিনো যৌগ রূপে। তিনটা উপায়ে সে হয় কার্বামিনো যৌগ রূপে। ঠিক আছে, তাহলে আমরা 3 ভাবে এটা পরিবাহিত হতে পারে: ভৌত দ্রবণ রূপে, বাইকার্বনেট যৌগ রূপে, কার্বামিনো যৌগ রূপে। কার্বামিনো যৌগ রূপে 3টা ভাবে, এগুলাই লিখতে হবে। এবং এইটা পুরোটা, এই কার্বন ডাই অক্সাইড পরিবহন আমাদের সিকিউতে প্রচুর আসে। কিসে আসে? প্রচুর সিকিউতে এটা আসবে, সিকিউতে অনেক আসে, সেটা একটু দেখতে হবে। আচ্ছা, সো আমরা এখন একটু দেখি কার্বন ডাই অক্সাইড পরিবহন, রাইট? কার্বন ডাই অক্সাইড পরিবহনের পার্ট। তো প্রথমে কি বলছে দেখো, ভৌত দ্রবণ। ভৌত দ্রবণে মানে কার্বন ডাই অক্সাইড পানির সাথে, রক্তরসের যে পানি আছে, পানির সাথে যুক্ত হয়ে সে কার্বনিক অ্যাসিড হয়ে পরিবাহিত হতে থাকে। হ্যাঁ, পরিবাহিত হতে থাকে। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখো, এই যে ভৌত দ্রবণ রূপে, তো রক্তরসের যে পানি থাকে, এই পানির সাথে কার্বন ডাই অক্সাইড মিক্সড হয়, হয়ে সে কি করে? সে হচ্ছে এই জায়গায় আমরা বলি কার্বনিক অ্যাসিড তৈরি করবে। সে কি তৈরি করবে? কার্বনিক অ্যাসিড তৈরি করবে। এখন আসো, এই জায়গায় উদাহরণ মানে এনজাইম হিসেবে কে কাজ করবে? কার্বনিক এনহাইড্রেস। কার্বনিক এনহাইড্রেস ও কি করবে? এই কার্বনিক এনহাইড্রেস এনজাইমটা পানি এবং কার্বন ডাই অক্সাইডকে মিক্স করে কার্বনিক অ্যাসিড তৈরি করে দিবে। তাহলে এটা একটা গেল প্রথম পয়েন্ট। হ্যাঁ, ওকে, আচ্ছা তারপরে আসো কি বলছে? কার্বামিনো যৌগ রূপে। এখন আমাদের কার্বামিনো যৌগ রূপে সে কি কি করে, কার কার মাধ্যমে করে, তাই না? এটা একটা পয়েন্ট যে ও কার্বামিনো যৌগ যে হয় ও কিসের মাধ্যমে করে। ওকে, তো এখানে দেখো কার্বামিনো হিমোগ্লোবিন, কি বলছি? কার্বামিনো হিমোগ্লোবিন, কার্বামিনো প্রোটিন। তার মানে তোমার রক্তের হিমোগ্লোবিনের সাথেও বন্ধন করবে কার্বন ডাই অক্সাইড, আবার তোমার রক্তের প্রোটিনের সাথেও সে বন্ধন করবে, দুইটার সাথেই সে বন্ধন করবে।
ওকে, রক্তে প্রোটিন থাকে না, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোটিন থাকে না, এদের সাথে বন্ধন করবে। আমি এখন কার্বামিনো নামের মধ্যে দেখছো কার্বন ডাই অক্সাইড অ্যামিন মূলকের সাথে যুক্ত হবে। এই অ্যামিন মূলকটা প্রত্যেকটা আমিষে কিন্তু অ্যামিন মূলক থাকে, এবং তোমরা জানো যে হিমোগ্লোবিন এটাও কিন্তু এক ধরনের আমিষ, প্রোটিন জাতীয়। তার মানে এখানেও অ্যামিন মূলক আছে। অর্থাৎ এখানে কি আছে বলতো, এই যে হিমোগ্লোবিনের সাথে HbNH2 আছে, হিমোগ্লোবিনের সাথে এই অ্যামিন মূলকটা আছে, প্লাস ওর সাথে কি আছে, কার্বন ডাই অক্সাইড যুক্ত হলো। তাহলে এখান থেকে কি পাওয়া যাবে বলতো, এই যে হিমোগ্লোবিনের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে এখানে কি পাওয়া যাবে, HbN। এখন এইদিকে একটার সাথে এদিকে হাইড্রোজেন, মানে কার্বন ডাই অক্সাইড ওর সাথে বন্ধন করে ফেলবে, এই যে দেখো NCOOH বন্ধন করে ফেলবে। দেখছো ওই যে COO, কার্বন ডাই অক্সাইড ঢুকে গেছে। এই যৌগটাকে আমরা কি বলি, এই যৌগটাকে আমরা বলি কার্বামিনো হিমোগ্লোবিন। তাহলে দেখো এটা হিমোগ্লোবিন, এটা কার্বন ডাই অক্সাইড, এটা কম্বাইন্ড হয়ে এখানে কি তৈরি করলো, কার্বামিনো হিমোগ্লোবিন। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আসো কার্বামিনো প্রোটিন। কার্বামিনো প্রোটিনটা কি, এই যে দেখো প্রোটিন, ধরো যে কোনো একটা প্রোটিন, আমি PR দিয়ে বুঝালাম, এখানে প্রোটিনেও কি আছে, অ্যামিন মূলক আছে। এই যে এইটা হচ্ছে অ্যামিন মূলক, রাইট, NH2, তোমরা কেমিস্ট্রিতে পড়েছো। আচ্ছা, সেই প্রোটিনের সাথেও এই অ্যামিন মূলক আছে, কার্বামিনো প্রোটিন, মানে সরি এটা হচ্ছে নর্মাল প্রোটিন। এখন এর সাথে যখন কার্বন ডাই অক্সাইড হবে, সেম ওইটার মতোই ঘটনা ঘটবে। দেখো প্রোটিন, এইদিকে হচ্ছে তোমার নাইট্রোজেন, এখানে হাইড্রোজেন, সেম কার্বন ডাই অক্সাইডটা এর মাঝখান দিয়ে ঢুকে গেল, এর মাঝখান দিয়ে ঢুকে গেল। তাহলে এই হচ্ছে আমাদের কার্বামিনো যৌগের ব্যাপার। এটা কি কার্বামিনো যৌগের ব্যাপার। ওকে, এই একটা পয়েন্ট গেল। তো তোমাকে যখন লিখতে বলবে তুমি কিন্তু এইভাবে এই বিক্রিয়াগুলো লিখতে হবে। তোমাকে যখন লিখতে বলবে এটা প্রচুর আসে, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহন, সেটা তোমাকে লিখতে হবে। এখন আসো লাস্ট আমাদের বাইকার্বনেট যৌগ রূপে। কি বলছি, বাইকার্বনেট যৌগ রূপে আমার কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হতে পারে। আচ্ছা, তো এখানে কিরকম ব্যাপারটা দেখো, বাইকার্বনেট যৌগ, হ্যাঁ বাইকার্বনেট, এই যে বাইকার্বনেট, এইটার মাধ্যমে বলা হয় যে 65% কার্বন ডাই অক্সাইড এইটার এই প্যাটার্নে প্রবাহিত হয়। কত পার্সেন্ট, 65% কার্বন ডাই অক্সাইড এই ফরম্যাটে, মানে বাইকার্বনেট রূপে পরিবাহিত হয়। এখন আমরা এই বাইকার্বনেটটাকে এভাবে দেখো। এবার আসুন, এটা দুইটা উপায় হয়, একটা হচ্ছে রক্তরসে, একটা হচ্ছে লোহিত রক্তকণিকায়। তো দেখো রক্তরসে সে কি হয়, রক্তরসের ঘটনাটা কি ঘটে এখানে। তো এইখানে প্রথমে আমাদের নর্মাল ওই যে পানি আর রক্তরসে পানি আর কার্বন ডাই অক্সাইড মিলে কি হয় বলতো, কার্বনিক অ্যাসিড হয়, রাইট। আচ্ছা, এই কার্বনিক অ্যাসিড ভেঙে যায়, কার্বনিক অ্যাসিড কি হয়, ভেঙে যাবে, ভেঙে কি হয়, হাইড্রোজেন আয়ন এবং হচ্ছে বাইকার্বনেট আয়ন, তাই তো। এই বাইকার্বনেট আয়নটা রক্তরসে থাকা সোডিয়ামের সাথে বিক্রিয়া করে, কার সাথে, রক্তরসে থাকা সোডিয়ামের সাথে বিক্রিয়া করে ও সোডিয়াম বাইকার্বনেট তৈরি করবে। কি তৈরি করবে বলতো, সোডিয়াম বাইকার্বনেট তৈরি করবে। হ্যাঁ, ওকে। দেখো প্লাজমা এবং এরিথ্রোসাইটের ছকটা বুঝাই দেন, কি প্লাজমা এবং এরিথ্রোসাইটের ছক বুঝি নেই। আচ্ছা, তো আমরা এখানে দেখো এই যে সোডিয়াম বাইকার্বনেট তৈরি হলো। এবার আসি আমরা ও লোহিত রক্তকণিকা বা আরবিসিতে, মানে রেড ব্লাড সেল, তাই না, লোহিত রক্তকণিকাতে কি ঘটবে আমাদের লোহিত রক্তকণিকায়। তো সেখানেও গিয়ে দেখো এই যে বাইকার্বনেট আয়ন সেম ভাবে সে এই যে কার্বনিক অ্যাসিড তৈরি হবে, এই কার্বনিক অ্যাসিড কি করবে, H+ আয়ন এবং বাইকার্বনেট আয়ন তৈরি করবে। এই যে বাইকার্বনেট আয়নটা, এই বাইকার্বনেট আয়ন ও হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করে সে এখানে থাকে পটাশিয়াম আয়ন, এই যে আরবিসিতে কি থাকে, পটাশিয়াম আয়ন। সো এই বাইকার্বনেট আর পটাশিয়াম আয়ন ওরা মিলে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করে। তাহলে আমরা এখানে দেখলাম লোহিত রক্তকণিকায় পটাশিয়াম বাইকার্বনেট যৌগ রূপে তোমার কিন্তু এই কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হচ্ছে, আর এইদিকে কি, এইদিকে সে
সোডিয়াম বাইকার্বনেট, মানে রক্তরসে সোডিয়াম বাইকার্বনেট রূপে পরিবাহিত হয়। তো তোমাকে কিন্তু এই জিনিসটা এভাবে প্রকাশ করতে হবে, এভাবেই লিখতে হবে। 26 ব্যাচ করতে পারবে কিনা? পারবে, যে কোনো এইচএসসির ব্যাচই করতে পারবে এই ক্লাসটা। কারণ এটা আমি এমন না যেই টপিক বুঝাচ্ছি আমি বেসিক থেকে বুঝাচ্ছি, আমি একটু ডিটেইলসেই বুঝাচ্ছি। সো এটা তোমার জন্য এনাফ। আচ্ছা গেল, এটা গেল। কার্বন ডাইঅক্সাইড কেন বাহিরে নির্গত হয়? ওই যে টিস্যু কোষ থেকে রক্তবাহিকা, এখান থেকে অ্যালভিওলাস, চাপের পার্থক্য। আবারও কারণটা কি জানো? টিস্যু কোষ এখান থেকে সে রক্তে চলে যায়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে তোমার দেহে, দেহ থেকে এটা রক্তে যাচ্ছে। রক্ত কিভাবে প্রবাহিত করতেছে? এই যে এতক্ষণ যেগুলো শিখলাম, বাইকার্বনেট, কার্বামিনো যৌগ রূপে এরা পরিবাহিত করতেছে, এবং ফাইনালি সে অ্যালভিওলাসে যাচ্ছে। এবং এই যে একটা থেকে একটাই যাচ্ছে, কারণটা কি? কারণ তার হচ্ছে চাপের পার্থক্য। পরিবহনের কারণ কি? ওর কারণটা কি? ওর কারণটা কি? এর এই যে কারণ কি? কারণ হচ্ছে চাপের পার্থক্য, উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যাবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, এখন আরেকটা ভেরি কমনলি খ নাম্বারে অনেক আসে, অনেক সময় গতেও দেয়, সেটা হচ্ছে ক্লোরাইড শিফট। এটা কি বলি? ক্লোরাইড শিফট। আচ্ছা আসো, ক্লোরাইড শিফট জিনিসটা কি আমি একটু তোমাদেরকে এটা নিয়ে আলোচনা করাবো। আচ্ছা এটা বুঝবা। আচ্ছা এটা পরে যাই, এখানে আমি আগে তোমাদেরকে ক্লোরাইড শিফট ব্যাপারটা বুঝাই। ক্লোরাইড শিফট মানে কি? দেখো তো, ক্লোরাইড শিফট ব্যাপারটা হচ্ছে যে ক্লোরাইড আয়ন মানে সিএল, তাই না, ক্লোরিনের যে আয়ন, ক্লোরাইড আয়নটা এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হয়েছে। এটা কেন, কি ঘটে আসলে ক্লোরাইড শিফটে, আমরা একটু বুঝি। দেখো ধরো এটা হচ্ছে কি, এটা হচ্ছে রক্তরসের জায়গা, এভাবে ধরো, হ্যাঁ তোমাদের বইয়ে এভাবে আছে রক্তরস, আর ধরো এটা হচ্ছে লোহিত রক্তকণিকা আরবিসি। এখন আরবিসিতে একটু বেশি পরিমাণে কি হয় জানো? বাইকার্বনেট আয়ন তৈরি হয়। কেন? কারণ এখানে কার্বনিক এনহাইড্রেজ এনজাইমটা বেশি। সো আরবিসিতে প্রচুর পরিমাণে কার্বনিক অ্যাসিড তৈরি হবে। এই কার্বনিক অ্যাসিড ভেঙে কি হয় বলতো? বাইকার্বনেট আয়ন, আর এদিকে H+, রাইট? এটা বেশি তৈরি হবে। কেন? কারণ এইখানে কার্বনিক এনহাইড্রেজ এনজাইম বেশি, সেটা একটু বেশি হবে। তার মানে এই জায়গাতে আমার বাইকার্বনেট আয়নটা একটু বেশি, রাইট? একটু বেশি। কারণ ওর এত বেশি, লোহিত রক্তকণিকার কাছে এত বেশি বাইকার্বনেট, ও কি করবে? ও বলবে যে ভাই আমি তোমার দিয়ে দিই, রক্তরসকে দিয়ে দিবে। ও রক্তরসকে দিয়ে দিল। রক্তরসকে যখন এই বাইকার্বনেট আয়নটা ও দিয়ে দিবে, তখন রক্তরসের কাছে এই বাইকার্বনেট আয়ন চলে আসলো, মানে একটা নেগেটিভ আয়ন চলে আসলো। রক্তরস চিন্তা করবে কি, যে তুমি আমাকে দিচ্ছ, আমার তো ভারসাম্যটা নষ্ট হয়ে গেল, তোমার নেগেটিভ আয়ন দিচ্ছ, এটা আমার কাছে জমতেছে, এখন আমিও তোমাকে বিনিময়ে কিছু দিব। তুমি যদি কাউকে 10 টাকা দাও, সে তোমাকে 10 টাকার চা দিল, মানে একটা বিনিময় হচ্ছে। তুমি তো ফ্রিতে একজনকে দিতে পারো না। হ্যাঁ, তুমি ফ্রিতে একজনের বললা যে তোর রুমে আমি ইচ্ছা মতো মালামাল ঢুকায় রাখবো, তাহলে তো হবে না। আরে তুমি যদি আমার রুমে ফ্রিজ ঢুকাও, তাহলে আমার রুম থেকে একটা আলমারি তোমার রুমে নাও, ব্যাপারটা এমন। নাহলে তো আমার রুমে তো সব হিজিবিজি হয়ে যাবে। তো এই যে এইখানে বাইকার্বনেট আয়নটা এখানে চলে আসলো, তখন রক্তরস কি করবে? ওর থেকে একটা অ্যানায়ন ওকে দিয়ে দিবে। কেন? কারণ বাইকার্বনেট একটা অ্যানায়ন, নেগেটিভ আয়ন। সো ও একটা নেগেটিভ আয়নকে এখানে দিয়ে দিবে। তো তুমি দেখো ওর কাছে রক্তরসে কি আয়ন থাকে? আমরা জানি লবণ থাকে অনেক। তো রক্তরস চিন্তা করবে, আমার কাছে অনেক লবণ আছে, সোডিয়াম ক্লোরাইড আছে, আমি সোডিয়াম ক্লোরাইডের এই ক্লোরাইড আয়নটারে পাঠিয়ে দিই, আমার কাছে বহুত আছে, আমি ওকে দিয়ে দিই। এই ক্লোরাইড আয়নটা বিনিময়ে এইখান থেকে এইখানে চলে আসবে। দেখছো তো ঘটনা ঘটাইছিল আসলে ও। ওর জন্য কি হয়ে গেল? রক্তরস ক্লোরাইড আয়নটাকে রক্তরস থেকে আরবিসিতে পাঠিয়ে দিল। এই যে ক্লোরাইড আয়ন ব্যালেন্স করতে গিয়ে ক্লোরাইড আয়ন রক্তরস থেকে আরবিসিতে চলে আসা, এসে সে পটাশিয়ামের সাথে এখানে গিয়ে পরে পটাশিয়াম ক্লোরাইড তৈরি করে, পটাশিয়াম ক্লোরাইড। এই যে ক্লোরাইডটা শিফট হয়ে গেল, এই ঘটনাটাকে আমরা বলি ক্লোরাইড শিফট। কি বলি এটাকে? ক্লোরাইড শিফট। ঠিক আছে? এই ক্লোরাইড শিফট কি সবাই বুঝতে পারছো? এখন তোমরা এখানেই দেখবা
এই যে দেখো লোহিত রক্তকণিকা, এখন আমরা একটু অ্যানিমেশনে একটু খেয়াল করো, এই যে লোহিত কণিকা, এখানে রক্তরস, দেখো লোহিত রক্তকণিকায় পটাশিয়াম মানে বাইকার্বনেট আয়নটা আছে। এখন কি হবে, ও বাইকার্বনেট আয়ন এখানে দিয়ে দিবে, আর এই ক্লোরাইড আয়নটা কি হবে, ওইখানে চলে যাবে বিনিময়ে, ওই যে মাত্র যেটা বুঝালাম দেখো, এখন ওরা এখান থেকে এখানে চলে গেল, বাইকার্বনেট এখানে আসলো, বিনিময়ে ক্লোরাইড আয়ন ওইদিকে পাঠিয়ে দিল। দ্যাটস ইট। সো ওর মতো পটাশিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম বাইকার্বনেট, ওইখানে পটাশিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম বাইকার্বনেট, হয়ে গেল ওরা। এই যে ক্লোরাইড শিফট, এই ঘটনাটাকে আমরা আবার নাম দিয়েছি কি, হ্যামবার্গার শিফটও বলা হয়। কি, হ্যামবার্গার শিফট, মানে বিজ্ঞানীর নাম অনুসারে এর আরেকটা নাম হ্যামবার্গার শিফট। ওকে, ডান। এবার আসো প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ, এটা খুবই মাঝে মাঝে আসে, আমি একটু তোমাদেরকে একটু বলে দেব যে আগে তুমি একটু দেখো আমাদের মস্তিষ্কে শ্বাস প্রশ্বাসের জন্য 4টা কেন্দ্র আছে। কয়টা কেন্দ্র? 4টা কেন্দ্র এই শ্বাস প্রশ্বাসের জন্য আমাদের মস্তিষ্কে আছে। তো এই 4টা কেন্দ্র যে আছে আমাদের মস্তিষ্কে, এর মধ্যে দেখো এই জায়গাগুলোতে কি কি আমি একটু তোমাদেরকে আলোচনা করি। এই যে এটা হচ্ছে উপরে পন্স, মস্তিষ্কের এই উপরের চওড়া অংশটা হচ্ছে পন্স, এটাকে কি বলে, পন্স। আচ্ছা, আর নিচের এই চিকন লম্বাটাকে কি বলে, এটাকে বলে মেডুলা, মেডুলা, রাইট। এখন এই পন্সে দেখো উপরে 2টা এরকম কেন্দ্র আছে, এই যে এখানে লেবেলিং করা, এই যে এটা একটা, নিচে একটা। আচ্ছা, তো এই যে উপরের যে কেন্দ্রটা, এটাকে আমরা কি বলি, এটাকে বলা হয় নিউমোটেক্সিক কেন্দ্র। কি বলা হয় বলো, নিউমোটেক্সিক, নিউমোটেক্সিক কেন্দ্র। আর নিচের যেটা দেখা যাচ্ছে এটাকে আমরা কি বলি বলতো, এটাকে বলা হয় অ্যানিওস্টিক, অ্যানিওস্টিক কেন্দ্র। পন্সে আমাদের 2টা কেন্দ্র, একটা হচ্ছে নিউমোটেক্সিক, একটা হচ্ছে অ্যানিওস্টিক। হ্যাঁ, অ্যাপনিওস্টিকও বলা হয়, ইংরেজিতে অনেক সময় আমরা অ্যানিওস্টিক বলি বা অ্যাপনিওস্টিক। ওকে, সো পন্সে 2টা কেন্দ্র থাকে, আর এই মেডুলাতে দেখো 2টা পার্ট, 2টা কেন্দ্র, একটাকে আমরা বলি প্রশ্বাস কেন্দ্র, প্রশ্বাস কেন্দ্র, আর এইটাকে বলা হয় নিঃশ্বাস কেন্দ্র, নিঃশ্বাস কেন্দ্র। তাহলে এই হচ্ছে 4টা কেন্দ্র যারা তোমার শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করে, কখন প্রশ্বাস হবে, নিঃশ্বাস হবে, কিভাবে হবে, কতটা গভীর হবে, হ্যাঁ, ইন্টেন্সিটিটা কেমন থাকবে, এগুলো সব নিয়ন্ত্রণ করে এরা 4জন, 4টা কেন্দ্র মিলে। ঠিক আছে, এখন তোমাদেরকে এই জায়গায় এখানে একটু আমাদের মনে রাখতে হবে যে রাসায়নিক নিয়ন্ত্রণ, রাসায়নিক নিয়ন্ত্রণের প্রক্রিয়া, মানে কিভাবে রাসায়নিকভাবে এটা নিয়ন্ত্রিত হয়, কিভাবে নিয়ন্ত্রিত হয়, যে প্রশ্বাস কেন্দ্রকে কখন উদ্দীপিত করে, এটা আমরা জানবো। চলো, প্রথমে এই যে কেমো রিসেপ্টর থাকে, এগুলো হচ্ছে রাসায়নিক উদ্দীপনা গ্রহণ করে। রিসেপ্টর মানে কি, গ্রাহক। কেমো মানে কেমিক্যাল, তার মানে ওরা রাসায়নিক উদ্দীপনাটাকে গ্রহণ করে কে, কেমো রিসেপ্টর। তো আমি এখানে বলা হয় যে প্রথমে যখন ধরো কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়, একটু খেয়াল করো, কার্বন ডাই অক্সাইড বেড়ে গেলে তখন কার্বনিক অ্যাসিড বেড়ে যাবে। খেয়াল করো কিভাবে রাসায়নিক ভাবে প্রশ্বাস হয়, কিভাবে রাসায়নিক উদ্দীপনার জন্য প্রশ্বাস কেন্দ্র উদ্দীপিত হবে, এটা বলতেছে। তো কার্বন ডাই অক্সাইড বেড়ে গেলে কার্বনিক অ্যাসিড বাড়বে, কার্বনিক অ্যাসিড বাড়লে তখন ওর থেকে আমরা মানে হাইড্রোজেন আয়ন অনেক বেশি বেশি পাবো। এই হাইড্রোজেন আয়নটা কি হয়, ও প্রশ্বাস কেন্দ্রে গিয়ে উদ্দীপিত করে। ও কাকে উদ্দীপিত করে, প্রশ্বাস কেন্দ্রকে উদ্দীপিত করে। প্রশ্বাস কেন্দ্রকে উদ্দীপিত করলে কি হবে বলতো, প্রশ্বাস হবে, রাইট। এটাই এই জিনিসটা। ওকে, তাহলে কার্বন ডাই অক্সাইড কম বেড়ে গেলে এই যে প্রশ্বাস, রক্তে যখন কার্বন ডাই অক্সাইড বাড়বে তখন এই ঘটনাটা ঘটবে। এই হাইড্রোজেন আয়ন ও করে কি মস্তিষ্কে প্রবেশ করে তোমার ওই যে প্রশ্বাস কেন্দ্র আছে না, বললাম একটু আগে প্রশ্বাস কেন্দ্র, তাকে উদ্দীপিত করবে, প্রশ্বাস ঘটবে। কার্বন ডাই অক্সাইড বেড়ে গেলেও এই ঘটনাটা ঘটতে পারে। এবং একই সাথে যখন তোমার অক্সিজেন কমে যাবে, রক্তে যখন অক্সিজেন কমে যাবে, কোথায়, রক্তে, রক্তে অক্সিজেন কমে গেলে, হ্যাঁ, রক্তে অক্সিজেন কমে গেলে সে কি করবে, ওই যে কেমো রিসেপ্টর গুলো উদ্দীপিত হবে, কেমো রিসেপ্টর উদ্দীপিত হবে, তখন তোমার এরা উদ্দীপনাটা কোথায় পাঠায়, ওইখানে প্রশ্বাস কেন্দ্রে পাঠায় দেয়, যে না অক্সিজেন কমে গেছে, হ্যাঁ অক্সিজেন কমে গেছে, প্রশ্বাস কেন্দ্রকে উদ্দীপিত করো, তখন প্রশ্বাস ঘটবে। এটাই সিম্পল, ঠিক আছে, বুঝা গেল?
भैया पूरा समझ गए आप लोग? দেখো এইটুকু যদি একটু মানে জাস্ট রিলেট করে ব্যাখ্যা করবা যে রাসায়নিক উদ্দীপনা এই কার্বন ডাই অক্সাইড বেড়ে গেলে এবং অক্সিজেন কমে গেলে তখনই প্রশ্বাস কেন্দ্রগুলো উদ্দীপিত হয়, তখনই প্রশ্বাস কেন্দ্রগুলো উদ্দীপিত হবে। ঠিক আছে, এটা একটা গেল। এটা হচ্ছে রাসায়নিক ভাবে, এটা কমই আসে, বাট আসতেও তো পারে, অনেক সময় দিতেও পারে। তখন একটু রাসায়নিক নিয়ন্ত্রণ কিভাবে হয় তখন বুঝাই দিবা যে হ্যাঁ এটা বাড়লে এটা কমলে তখন প্রশ্বাস কেন্দ্রগুলোকে ওরা উদ্দীপিত করে। স্নায়বিক নিয়ন্ত্রণ কি বলছে? স্নায়বিক নিয়ন্ত্রণ, স্নায়বিক নিয়ন্ত্রণ মানে স্নায়ুর মাধ্যমে কিভাবে মস্তিষ্ক থেকে কিভাবে সিগন্যালটা আসে। একটা তো গেল রাসায়নিক, এই যে কার্বন ডাই অক্সাইড বাড়লে বা অক্সিজেন কমলে। হ্যাঁ, এখন বলছে স্নায়বিক মানে ব্রেইন কি কাজ করে। তো দেখো এখানে বলছে যেমন মেডুলায় এক ধরনের কোষ আছে যে পেসমেকার কোষ, মেডুলায় পেসমেকার কোষ উদ্দীপিত হয়। কি হয়? উদ্দীপ্ত হয়। মেডুলায় পেসমেকার কোষ কি হবে বলো? উদ্দীপ্ত হবে। হ্যাঁ, মেডুলাতে। তো মেডুলাতে যখন পেসমেকার কোষটা উদ্দীপ্ত হবে তখন কি হয়? এখান থেকে কোথায় যাবে? আচ্ছা, তো মেডুলায় পেসমেকার কোষ উদ্দীপ্ত, এখান থেকে আমার যে ঘটনাটা ঘটবে দেখো এটা। ওকে, সো এই উদ্দীপনাটা তখন ওরা প্রশ্বাস, এই যে আসলো তো মেডুলায় পেসমেকার কোষগুলো উদ্দীপ্ত হলো, এই উদ্দীপনাটা ওরা ফ্রেনিক স্নায়ু, ফ্রেনিক ও ইন্টারকোস্টাল স্নায়ুর মাধ্যমে পাঠায় দিবে। কোথায় পাঠায়? ওই যে মধ্যচ্ছদা ইন্টারকোস্টাল পেশি সেখানে পাঠায়। সো এই স্নায়ুর মাধ্যমে উদ্দীপনাটা পাঠাবে, স্নায়ুর মাধ্যমে উদ্দীপনা প্রেরণ। উদ্দীপনা প্রেরণ, ঠিক আছে, উদ্দীপনাটা পাঠিয়ে দিল। সো এই যে উদ্দীপনাটা ওরা পাঠিয়ে দিল তখন কি হবে? এই উদ্দীপনা দিয়ে ওদের তোমার এখান থেকে ফ্রেনিক ও ইন্টারকোস্টাল স্নায়ুর মাধ্যমে এই যে উদ্দীপনাটা দেখো পাঠিয়ে দিল, কি হবে? এখানে এসে ওরা প্রশ্বাস ঘটাবে। ওরা কি ঘটাবে? প্রশ্বাস ঘটাবে। ঠিক আছে, তাহলে ব্রেইন থেকে সহজ করে পড়বো, এত জটিলতার কোনো কিছু নাই। ব্রেইনের পেসমেকার কোষ থেকে মেডুলার ওরা উদ্দীপ্ত হয়, তখন ওরা এদের মাধ্যমে উদ্দীপনাটাকে পাঠায়, তখন এখানে প্রশ্বাস ঘটে। উদ্দীপনার তোমার এখানে সংকোচন করবে, প্রসারণ করবে, তখন এটা প্রসারিত হয়। এখানে এগুলো প্রসারিত মানে সংকোচিত হবে, তখন এরা ওই যে আমরা তখন পড়লাম না যে কিভাবে হয়, তখন ঢুকবে, প্রশ্বাস ঘটবে। এইটাই হচ্ছে জাস্ট এটা যে মেডুলায়, এই যে আমাদের মস্তিষ্কের এখানে মেডুলা আছে এই জায়গায় ভিতরে মেডুলা, ওই মেডুলা থেকে এই উদ্দীপনাটা আসে। এটাকে বলে স্নায়বিক নিয়ন্ত্রণ। আচ্ছা, এখন আসো সাইনাস। আমরা যে সাইনোসাইটিস রোগ আমরা পড়ি, সাইনাস কি? সাইনাস হচ্ছে যে দেখো অস্থির অভ্যন্তরে বায়ুপূর্ণ গহ্বর। সাইনাস অস্থির অভ্যন্তরে বায়ুপূর্ণ একটা গহ্বর হচ্ছে সাইনাস। এদেরকে প্যারানেজাল সাইনাসও বলে। এদেরকে কি বলে বলো তো? প্যারানেজাল সাইনাসও বলে, কারণ এরা নাকের কাছাকাছি। সাইনাস মানে ফাঁকা জায়গা, এই যে আমাদের এই চোখের চারপাশে কিছু ফাঁকা জায়গা আছে, মানে হাড্ডির ভিতরে কিছু ফাঁকা। তো এই যে ফাঁকা জায়গা, বায়ুপূর্ণ গহ্বর, এখানে বাতাস থাকবে, তাই না? এই সাইনাস আমাদের কয় জোড়া আছে? 4 জোড়া। সাইনাস কয় জোড়া? 4 জোড়া। এই যে 4 জোড়া সাইনাস, এই 4 জোড়া সাইনাস একটু খেয়াল করো। ম্যাক্সিলারি সাইনাস, ফ্রন্টাল, এথময়েড, স্ফেনয়েড। এই যে এইখানে ম্যাক্সিলারি, এই যে এগুলাতে আছে, এই যে দেখো তোমার মুখের এই যে এইগুলাতে হচ্ছে প্রকোষ্ঠ গহ্বর, এখানে বাতাস আছে। তাহলে আমাদের এই যে এইখানে ফ্রন্টাল সাইনাস 1 জোড়া, ম্যাক্সিলারি সাইনাস 1 জোড়া, এদিকে ভিতরে আছে এথময়েডাল সাইনাস 1 জোড়া, এরও পিছনে আছে স্ফেনয়েড অস্থি, আমরা পড়েছি স্ফেনয়েড অস্থির এখানে আরো 1 জোড়া। তাহলে আমাদের এই মোট 4 জোড়া এগুলা থাকে। ঠিক আছে, 4 জোড়া সাইনাস। ওকে, 4 জোড়া সাইনাস থাকে। এখন ঝামেলাটা হচ্ছে এদের ভিতরে নরমালি কি থাকে? বাতাস থাকে। যদি কোনো কারণে এই সাইনাসগুলো কোনো আক্রমণ হয়, ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারা যদি কোনো আক্রমণ হয়, তখন যে রোগ হয় সেটাকে আমরা বলি সাইনোসাইটিস। সো আমরা কি বলি? সাইনাসের যে প্রদাহ হয় তাকে কি বলে? সাইনোসাইটিস। তাকে কি বলে? সাইনোসাইটিস। ঠিক আছে, তাহলে কিসের সংক্রমণে এই প্রদাহটা হয়?
কিসের? ভাইরাসের জন্য হতে পারে, ব্যাকটেরিয়ার জন্য হতে পারে, ছত্রাকের জন্য হতে পারে। তাহলে বিভিন্ন জীবাণুর জন্য কিন্তু আমার সাইনোসাইটিস হয়ে থাকে। হ্যাঁ, সাইনোসাইটিস হয়ে থাকে। আচ্ছা, তো আমরা একটু কিছু কারণগুলো একটু আলোচনা করব। হ্যাঁ, এটা কয় রকমের? দেখো, 2 রকমের। একটা হচ্ছে অ্যাকিউট সাইনোসাইটিস, এটা বলছে 4 থেকে 8 সপ্তাহ, আর ক্রনিক হচ্ছে গ্রেটার দেন 2 মাস, 2 মাসের বেশি হলে এটা ক্রনিক। অর্থাৎ অ্যাকিউট মানে কি? মানে অল্প সময়ের মধ্যে তোমার হয়ে গেছে, অল্প সময় ধরে আছে, প্রচন্ড ব্যথা। ক্রনিক সাইনোসাইটিস হচ্ছে ধরো কোনোটা তোমার 2 মাসের অধিক সময় ধরে আছে, অনেক লম্বা সময় ধরে তোমার এটা আছে, এটাকে আমরা বলি ক্রনিক সাইনোসাইটিস। ক্রনিক মানে কি? লম্বা সময় ধরে হওয়া। অ্যাকিউট মানে অল্প সময়, ইনস্ট্যান্ট। হ্যাঁ, মানে কিছুদিনের মধ্যে, কিছুদিন থাকবে, এরকম কিছুদিন ধরে তোমার লক্ষণ দেখা যাচ্ছে। এটাই 4 থেকে 8 সপ্তাহ থাকলে অ্যাকিউট সাইনোসাইটিস। আর এটা এখন দেখো রোগের কারণের জায়গাটাতে দেখো কি কি কারণে হতে পারে। কি কি কারণে আমার এটা হতে পারে দেখছো? তো প্রথমে আসি ভাইরাস জনিত কারণ হতে পারে। ভাইরাস, তো ভাইরাস কি কি? যেমন মেটানিউমো ভাইরাস, তারপরে হচ্ছে এটা একটা, তারপরে প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এই ভাইরাসগুলোর জন্য হতে পারে, এই ভাইরাসের আক্রমণে তোমার হতে পারে। এরপরে হিউম্যান রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস। হিউম্যান রেসপিরেটরি, বইয়েও আছে হিউম্যান রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস। ঠিক আছে, এটা ওকে, এটা এই ভাইরাসের জন্য। এখন ব্যাকটেরিয়ার জন্য হতে পারে। ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়ার জন্য হতে পারে তুমি দেখো, এই যে ব্যাকটেরিয়ার jন্য হতে পারে, দেখো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়াই, এটার জন্য হতে পারে নিউমোনিয়াই। আরেকটা কি? হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, এটার জন্য হতে পারে। রাইট, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়াই, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, এটার জন্য হতে পারে ব্যাকটেরিয়া। ছত্রাকের জন্য হতে পারে, বিভিন্ন দাঁতের ইনফেকশন থেকে হতে পারে। এই যে দেখো ছত্রাকের জন্য, অ্যালার্জি জনিত কারণে হতে পারে। বিভিন্ন অ্যালার্জি জনিত, ধরো ধুলাবালি, পোকামাকড়, পেস্ট, এগুলো। হ্যাঁ, এগুলোর জন্য ধুলাবালি, পোকামাকড়, এগুলো কি অ্যালার্জি না? অনেকের এগুলোতে অ্যালার্জি থাকে, সেখান থেকেও হতে পারে। নাকের ভিতরে পলিপ হয়, মানে অতিরিক্ত একটা মাংসপিণ্ড, নাকের ভিতরে কি অতিরিক্ত একটা মাংসপিণ্ড হয়, নাকের পলিপ থেকে হতে পারে। নাকের পলিপ থেকে। আবার পানি স্বল্পতা, ধরো তুমি পানিটা নিয়ে তেমন একটা নাও না, এগুলো থেকেও অনেক সময় হয়। তো এগুলো হচ্ছে বেসিক কিছু কারণ যেগুলো তুমি একটু লিখতে পারো। স্পেশালি ভাইরাস, ব্যাকটেরিয়ার নামগুলো মাথায় রাখবা, এগুলো এমসিকিউতেও আসে, সিকিউতেও লিখতে হতে পারে। হ্যাঁ, আর কি? দাঁতের ইনফেকশন থেকে, এটাও বললাম, দাঁতের ইনফেকশন থেকে। দাঁত কাছাকাছি না, এই যে দেখে এখানে দাঁত থেকে এই ম্যাক্সিলারি সাইনাসটা কাছে না, সো এখান থেকে হতে পারে দাঁতের ইনফেকশন। ঠিক আছে, দাঁতের ইনফেকশন। এবার আসো লক্ষণ। আচ্ছা, লক্ষণ কি বলো তো? তো প্রথম কথা দেখো, জ্বর আসবে, তাই না? জ্বর থাকবে। যে কোনো ইনফেকশনে প্রথমেই কি আসে? জ্বর আসে। আচ্ছা, এরপরে তার সাইনোসাইটিসে সর্দি আসবে, হলুদ তরল নাক দিয়ে বের হয়, হলুদ তরল নাক দিয়ে নির্গত হবে, নাক দিয়ে নির্গত হবে, তরল বের হবে। আমরা যেটা বলি সর্দি, প্রচুর সর্দি লাগবে। আচ্ছা, তারপরে দেখো তীব্র, এখান থেকে যেহেতু এই জায়গায় ইনফেকশন, এই যে এগুলো কি মাথার কাছাকাছি না, সো তীব্র মাথা ব্যথা হবে, তীব্র মাথা ব্যথা হবে। ওকে, দাঁতে ব্যথাও হতে পারে, দাঁতে ব্যথাও হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আচ্ছা এটা লিখে দেই, দাঁত ব্যথাও হতে পারে। মাথা নড়াচড়া করলে মনে হবে যে মাথা ভার হয়ে আসে, মাথা নড়াচড়া করতে গেলে মাথা অনেক ব্যথা আরো বেড়ে যাবে। ওকে, মুখমণ্ডল বা মাথার এই জায়গাটা, মুখমণ্ডলটা অনুভূতিহীন মনে হয়, মানে মনে হয় যে এনে তুমি কোনো সেন্সেশন পাচ্ছ না, কিছু পাচ্ছ না, মানে এরকম ব্যথা ইয়েতে। তো আমাদের কি বলবো যে লক্ষণ আর একটা কি? মুখমণ্ডল
অনুভূতিহীন, এটা অবস্থা। আচ্ছা, এই জ্বরের একটা টেম্পারেচার তোমাদের বইয়ে দেওয়া থাকে, জ্বরের একটা টেম্পারেচার তোমাদের বইয়ে দেওয়া থাকে যে কত ডিগ্রি জ্বর মানে আসতে পারে সাধারণত। এটা আমরা এমসিকিউতে অনেক সময় আসে 102.2 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে? এটা একটা মাথায় রাখো, জ্বরটা কত। তো এগুলো হচ্ছে সাইনোসাইটিসে তোমাদের আসে যে লক্ষণ, কারণ, লক্ষণ এগুলোই দেয়, কারণ লক্ষণ। জটিলতা আসে না। জটিলতা কি মানে, জটিলতা একটু জাস্ট বলি যে দেখো এটা চোখে হতে পারে, চোখে সংক্রমণ হতে পারে। তো চোখে সংক্রমণ হলে কি হয়, এখানে পেরি অরবিটাল সেলুলাইটিস হতে পারে, পেরি অরবিটাল সেলুলাইটিস। এই যে চোখের এইখানে দেখছো সেলুলাইটিস, এই যে চোখের এইখানে ফুলে যাবে, কারণ এগুলোর কাছাকাছি চোখ না, চোখে আক্রমণ করতে পারে। সাইনাসের রক্ত জমাট বাঁধতে পারে, মস্তিষ্কে সংক্রমণ। তাহলে মানে দেখো ওর আশেপাশে চোখে, এরপরে হচ্ছে যে তোমার মস্তিষ্কে, এগুলোতে সব জায়গায় ও ছড়ায় যেতে পারে, সংক্রমণটা ছড়ায় যেতে পারে এবং বিভিন্ন জটিলতা এখান থেকে হতে পারে। হ্যাঁ, চোখের চারপাশে এই যে দেখো এরকম। ওকে, এখন আসলে প্রতিকার আমরা কি করব? আমার সাইনোসাইটিস হয়েছে। এখন সাইনোসাইটিস কিন্তু ইম্পর্টেন্ট, সিকিউতে অনেক ইম্পর্টেন্ট আসে, প্রায় কলেজের পরীক্ষা এগুলোতে সাইনোসাইটিসটা দিতে চায়। তো দেখো প্রথমে আমার প্রচুর পানি খাবো, পানি খাইতে হবে। যে দেখো পানি পান, পানি গ্রহণ, হ্যাঁ পানি গ্রহণ। নেজাল স্প্রে, স্প্রে দিব। কি করব? এখানে প্রচুর স্প্রে দিব, নেজাল স্প্রে ব্যবহার করা, নেজাল স্প্রে ব্যবহার করব, ঠিক আছে? নাক দিয়ে টেনে বাষ্প টেনে নাও, নাক দিয়ে বাষ্পটা টেনে নিচ্ছে। নাক পরিষ্কার রাখা, কি রাখা? নাকটাকে পরিষ্কার রাখতে হবে, হ্যাঁ নাকটা পরিষ্কার রাখবো। ঘরে বসে আদা বা রসুন ব্যবহার করতে পারি, যে আদা রসুন এগুলো আমরা অনেক সময় বলে না কিছু হলে যে ভাইয়া এই আদা রসুন দিয়ে আমাকে একটু এটা দাও তো, আদা রসুন দিয়ে এটা করো তো, তখন কিন্তু এটা লাগে, ঠিক আছে? সো এই যে আমরা স্প্রে দিব, মানে ঔষধ রাখবো, নাক দিয়ে একটু বাষ্প নিব, আমরা প্রচুর পানি গ্রহণ করব, নাকটাকে পরিষ্কার রাখবো, এগুলোই হচ্ছে আমার সাইনোসাইটিসের মানে আমরা ট্রিটমেন্টের পারপাজে আমরা এই কাজগুলা করে থাকি। হ্যাঁ, আর ডাক্তারের পরামর্শে কিছু যদি অ্যান্টিবায়োটিক লাগে অ্যান্টিবায়োটিক ওষুধ নেব। তাহলে এখানে একটা কথা কি, ডাক্তারের পরামর্শে আমার আরেকটা পয়েন্ট কি, ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক, পরামর্শে অ্যান্টিবায়োটিক এই ওষুধ নেব। হ্যাঁ, নিজে নিজে নিব না, হ্যাঁ মন চাইলো একটা নিয়ে নেই এটা না, ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক। আচ্ছা, এখন আসো ধূমপায়ী ও অধূমপায়ী মানুষের ফুসফুসে এক্স রে তুলনা। তো ধূমপায়ীর ক্ষেত্রে এক্স রে ক্ষেত্রে দেখো কোথাও সাদাটে থাকে, একটু জাস্ট আমরা এটা মাঝে মাঝে সিকিউতে আসে, 2 স্টার একটা সিকিউ। হ্যাঁ, ধূমপায়ী অধূমপায়ীর ফুসফুসের পার্থক্য 1-2 বার আসছে, সো আমরা একটু দেখে নিব। জাস্ট ভাইয়া যেগুলো লিখছে এই পয়েন্টগুলো লিখলেই হবে। দেখো একটা ধূমপায়ীর ওর এক্স রে কেমন হবে, এই জায়গাটা সাদা দেখাবে, সাদা সাদা দেখাবে, কারণ তার বাতাস কম। ধূমপায়ীর এক্স রে এখানে বাতাস কম, সাদাটা দেখাবে। আর এখানে অধূমপায়ীরটা কি কালো দেখায়, অধূমপায়ীরটা কেমন দেখাবে, কালো দেখাবে। আচ্ছা, ফুসফুসের কথা বলছে। ধূমপায়ীর ক্ষেত্রে পানি জমা থাকতে পারে, ধূমপায়ীর ভিতরে কি, ধূমপায়ীর ক্ষেত্রে পানিটা ভিতরে জমা থাকতে পারে। এখানে বলছে দেখো অধূমপায়ীর ক্ষেত্রে এটা কোনো জমা থাকে না, অধূমপায়ীর ক্ষেত্রে পানি জমে না, ফুসফুসে পানি কখনো জমবে না। আচ্ছা, অ্যালভিওলাইতে কি দেখো অস্বচ্ছ দেখা যায়, অ্যালভিওলাইটে কেমন, যারা ধূমপান করে তাদেরটা অস্বচ্ছ, যারা অধূমপায়ী তাদেরটা কি স্বচ্ছ। তাহলে একটা অস্বচ্ছ হলে ওটা স্বচ্ছ, স্বাভাবিক। সিলিয়া, এই যে আমাদের শ্বাসনালীতে সিলিয়া থাকে না, যেগুলো বলছি জীবাণু বের করে, এদের কাজ জীবাণু ধুলাবালিকে বের করে দেওয়া শ্বাসনালী থেকে। এই সিলিয়াটা দেখো ধূমপায়ীদের ক্ষেত্রে কি অবশ হয়, অবশ হয়ে যাবে, কারণ ধূমপানের ওই কেমিক্যাল গুলোর জন্য অবশ হয়ে যায়। অধূমপায়ীর ক্ষেত্রে দেখো কার্যকর থাকে, অধূমপায়ীর ক্ষেত্রে কার্যকর থাকে। প্রাচীর, খেয়াল করো প্রাচীরটা কেমন হয়, ধূমপান করতে করতে ওদের প্রাচীরটা পাতলা ও দুর্বল হয়। প্রাচীরটা কেমন হবে, একটু পাতলা হয় এবং দুর্বল হয়ে যায়। হ্যাঁ, স্বাভাবিক, তুমি খারাপ জিনিস খাবা তো এমনই তো হবে। এইখানে দেখো অধূমপায়ীর ক্ষেত্রে এটা পুরু এবং সবল হবে, পুরু একটু মোটা হবে, সবল হবে, মানে ভালো থাকবে আর কি। লাস্ট ক্যান্সার কোষ কি, ক্যান্সার কোষ ধূমপায়ীদের ক্ষেত্রে বিভিন্ন সময় ক্যান্সার হয় না, ধূমপানের কারণে বলে না লাং ক্যান্সার হয়। তো এই যে ওদের ক্ষেত্রে এই ক্যান্সার জাতীয় কোষ দেখা যেতে পারে, অধূমপায়ীর ক্ষেত্রে এরকম কিছুই
নর্মাল, সবই নর্মাল। অধম ভাইয়ের ভাই এরকম। তো তোমাদেরকে মনে রাখতে হবে এগুলা, এই পয়েন্টগুলা, যে বৈশিষ্ট্য কি কি অবজার্ভ করবো, যে ওর সিলিয়া, ওর ক্যান্সার কোষের, ওর প্রাচীর, ওর অ্যালভিওলাস, ফুসফুস কি, এগুলো আমরা দেখবো। সো এই পয়েন্টগুলো মনে রাখতে পারলে তুমি কিন্তু বুঝবাই যে অধম ভাইয়ের সবগুলাই খারাপ, ধূমপাইয়ের গুলা ভালো। ধূমপাইয়ের ফুসফুস ভালো, অ্যালভিওলাসও স্পষ্ট, সবই ভালো আছে, সিলিয়া ভালো আছে অধূমপাইয়ের ক্ষেত্রে, সবই ভালো ভালো, আর এদের ক্ষেত্রে সব খারাপ ধূমপাইয়ের ক্ষেত্রে। এই পয়েন্টগুলো লিখবা। পিডিএফটা তোমরা হৃদয় ভাইয়ের ইউটিউব চ্যানেলের কমেন্টে পাবা, এবং হচ্ছে এই পুরো পিডিএফটা তোমরা হচ্ছে এই ফেসবুকেরও ক্যাপশনে পাবা, ঠিক আছে, সমস্যা নেই। কেমন কমেন্টে আমি সবগুলোর পিডিএফ দিয়ে রাখেছি। লাস্ট টপিক দেখো, আমাদের এইটা একবার আসছিল বোর্ডে, তো এটা আমি 1 স্টার একটা টপিক দেখি, 1-2বার আসছে, তো মানে কি করার, একবার জাস্ট দেখে যাও, বলা যায় না আবার কোন না কোন কুমিল্লা বা যশোর বোর্ডে আবার দিয়ে দিতে পারে। আচ্ছা, মুখ হতে মুখে কৃত্রিম শ্বাস দিতে হবে। ধরো অনেকে ডুবে গেছে, কেউ ডুবে গেল, তো তাকে কিন্তু তার এখনো বেঁচে আছে, কিন্তু তাকে আমার কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিতে হবে ইনস্ট্যান্ট। হ্যাঁ, তো তখন আমরা কি করব, দেখো মুখ গলায় কিছু থাকলে, মুখ ও গলায় কিছু থাকলে প্রথমে এটা বের করব, স্টেপ বাই স্টেপ। দেখো ভাইয়ার এই পয়েন্টগুলা লিখে রাখলেই হবে, ঠিক আছে, এগুলা ঠিক আছে। দেখো তাহলে আমরা কি বললাম, মুখ গলায় কিছু থাকলে বের করতে হবে। ধরো তুমি ওরে বাতাস দিবা, মুখ দিয়ে কৃত্রিম, এই যে এখানে দেখো, তুমি ওকে কৃত্রিম বাতাস দিবা, মুখ, মাউথ টু মাউথ, হ্যাঁ, এটার মতো। তো তুমি যদি এখন ওর মুখে কিছু আটকায় থাকে তাহলে তো সমস্যা, ওটা আরো ঢুকে যাবে। তো এই জন্য মুখ ও গলায় কিছু থাকলে সেটাকে বের করে নিতে হবে। আচ্ছা, তারপরে কি করবা, শক্ত খাট, শক্ত কিছুর উপরে, তুমি একটা তোষকের উপরে দিচ্ছ, তাহলে চাপ দাও, লাভ নাই, ও ডেবে যায়, বডিটা ডেবে যাচ্ছে, তো তাহলে তো হবে না। তাহলে আমাকে কি করতে হবে, শক্ত খাট বা টেবিলে শুয়ে এরপরে চাপ দিতে হবে। ওকে, মুখে আস্তে ফু দিতে হবে যেন বুক সামান্য ফুলে ওঠে। মুখে কি করতে হবে, ওকে এবার আস্তে করে, এবার তুমি ওকে শক্ত জায়গায় বসায় শোয়াইলা, শোয়ানোর পরে এবার তুমি তাকে ফু দাও, ফু দিবা। ফু দিলে তার বুকটা একটু সামান্য দেখবা একটু ফুলে উঠতেছে, যে বাতাস ঢুকতেছে, তুমি বুঝছো তোমার দেওয়া বাতাস ওর ভিতরে প্রবেশ করছে। এখন কি করতে হবে, এভাবে করে 2বার প্রশ্বাসের পর তার পালস, এটা বলে নারী স্পন্দন, এই যে এইভাবে করে আমরা পালস চেক করব, দেখা বোঝা যাচ্ছে কিনা পালস আসছে কিনা, তার মানে কাজ হচ্ছে। ওকে, সো 2বার এরকম করে আমরা দেখবো যে পালস আসতেছে কিনা। তো 2বার প্রশ্বাসের পরে আমরা নারী চেপে দেখবো ও বুকের মাঝে মালিশ করতে হবে। ওই যে দেখছো কখন এরকম করে, আমরা করছি, আমরা করি, হাসপাতালেও করছি, এই যে এভাবে করে, এই যে এইভাবে করে, মানে এটার সিস্টেম আছে, একটা করে বাম হাতের উপরে একটা চাপ দেয়, একটার উপরে তোমার এভাবে ধরে চাপ দেওয়া লাগে। তো এই যে জিনিসটা, তাহলে দেখো 2বার প্রশ্বাসের পরে এটা দেখবো, 2বার করে বাতাস দিব, এরপরে তার এটা চেক করব, আর এদিকে বুকের মাঝে এরকম। এভাবে করতে করতে এক সময় তার নারী স্পন্দন বা অথবা মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে, মানে যতক্ষণ না পর্যন্ত আমরা দেখবো যে তার পালস আসছে কিনা। আসছে, যদি এসে যায় তাহলে তো ওকে, যদি না আসে তার মানে এখানে আবার চালাতে হবে, যতক্ষণ পারি আমরা চালাবো, ঠিক আছে। মানে আমরা যখন একদম লাস্টে বুঝে যাবো যে না মৃত্যু হয়ে গেছে বা সে আসলে, তখন আর ইয়ে করবো না, বাট এর আগ পর্যন্ত আমরা চেষ্টা করতে থাকবো। তাহলে 2বার করে এরকম বাতাস দিব, চাপতে থাকে। তো এই হচ্ছে টোটাল ব্যাপার, এগুলা একবার বোর্ডে আসছে, 1-2বার, সো আমি এই জন্য একটু বলে রাখলাম শর্ট করে, যেন তোমরা একটু ইজিলি বুঝে নিতে পারো যে আসলে কতটুক, এইটুকু লিখে রাখতে পারলেই মোটামুটি হয়ে যাবে। মানে যেন যদি বাই চান্স এসেও যায় এইগুলা থেকে, একটু যেন লিখতে পারো যে ধূমপাই অধূমপাই, এই যে তারপরে কৃত্রিম শ্বাস প্রশ্বাস, একটু আসলেও যেন লিখতে পারো। ওকে, সো তোমরা তোমাদের ক্লাসগুলো কেমন লাগতেছে জানাও, কমেন্টে জানাও যে ক্লাসগুলো কেমন লাগছে, কেমন পড়াশোনা করতে পারতেছো, এবং তোমাদের সামনে আরো থাকবে, বোটানিরও থাকবে, জুওলজির, সবকিছু মিলায় ইনশাল্লাহ একটা ভালো জার্নি হবে। ওকে, সো ক্লাসটা হৃদয় ভাইয়ের ডক্টর হৃদয় চ্যানেলে তোমরা পেয়ে যাবা, সেখানে ক্লাসটা আপলোড হয়ে যাবে রাতের মধ্যে, এরপরে তোমাদের এখানে। ওকে, সো দ্যাটস ইট, সবাই সুস্থ থাকো, সেই পর্যন্ত আবারও দেখা হবে কালকে টিস্যু ও টিস্যুতন্ত্র, এটার 1 শট সিকিউ নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।